হে হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ব্লসমস অফ পাওয়ার ড্রামার গল্প নিয়ে এসেছি। এটি একটি অনগোয়িং ড্রামা এবং সদ্যই 4-5টা এপিসোড রিলিজ হয়েছে। তো সেগুলোর এক্সপ্লেন নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। অনেক দিন পরে কস্টিউম ড্রামার গল্প নিয়ে এসেছি। গল্পটি অনেক বেশি সুন্দর, আমার একদম হৃদয় কেড়ে নিয়েছে শুরু থেকেই। এই গল্পের প্লটটাও অনেক বেশি সুন্দর, যেখানে একটি মেয়ে মৃত্যুর পর আর একটা মেয়ের বডিতে চলে যায় আর তারপরেই শুরু করে সে তার প্রিভিয়াস জীবনের আগের জীবনে ওর সঙ্গে যত অন্যায় হয়েছে সেই অন্যায়গুলোর প্রতিশোধ নিতে। তবে এখানে 5টা প্রিন্সের জন্য ওকে ডেকে আনা হয়। 5জন প্রিন্সের ভিতর থেকে যে কোনো একজনকে ওকে বিয়ে করতে হবে। তো কাকে বিয়ে করবে এই রাজকুমারী, যেখানে যুবরাজ নিজে অনেক বেশি অসুস্থ ছিল। তবে যুবরাজ রাজকুমারীকে দেখা মাত্রই ভালোবেসে ফেলেছিল, কিন্তু রাজকুমারীর মন কি গলবে যুবরাজের জন্য, তা নিয়েই গল্প। তো চলুন কথা না বাড়িয়ে এবার গল্প শুরু করা যাক। ড্রামা শুরুতে আমাদের চু ফ্যামিলি দেখানো হয়। এটা ছিল 19 শতকের ইয়নিং এরা এবং সেদিন অনেক বেশি তুষারপাত হচ্ছিল। চু ফ্যামিলি এবং ফান ফ্যামিলি দীর্ঘদিন ধরে একে অপরের শত্রু হয়েই ছিল। অবশেষে চু ফ্যামিলি ভেঙে পড়েছে এবং চু ফ্যামিলির সবাইকেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর চু ফ্যামিলির এই মৃত্যুদণ্ড যার তত্ত্বাবধানে করা হয়েছে সেটা হলো রাজার পঞ্চম পুত্র, আর যার নাম হলো শাও শিন। এটাই হলো রাজার পঞ্চম পুত্র শাওচিন। তবে চু ফ্যামিলির বড় মেয়েকে শাওচিন বিয়ে করেছিল, আর এরপরেই শাওচিনের স্ত্রীকে দেখানো হয় যার নাম ইয়ানজি। ইয়ানজি বলছিল, আমার পরিবারের কেউ বেঁচে নেই, এই পৃথিবীতে কি একা বেঁচে থাকা যায়? তাই আমি এই যে এখন বিষটা তৈরি করেছি এটা খেয়ে নিজে আত্মহত্যা করব বলে এরপরেই বিষটা চুমুক দিয়ে খেয়ে নেয়। ততক্ষণে এখানে তার হাজব্যান্ড পৌঁছে গিয়েছিল। তার হাজব্যান্ড তাকে অনেক ভালোবাসতো, অর্থাৎ পঞ্চম প্রিন্স। তবে ইয়ানজি মৃত্যুর আগে বলছিল, আমি যে এইভাবে বিষ পান করে মারা গেলাম এর জন্য ফান ফ্যামিলিকে ছাড় দেওয়া হবে না। সবাই ভাববে ফান ফ্যামিলি আমাকে মেরে ফেলেছে, আর এভাবেই আমি আমার পরিবারের সবার মৃত্যুর প্রতিশোধ নিব। নিজে মরে গিয়ে তবেই সে মৃত্যুর প্রতিশোধ নিবে। কিন্তু এরপরেই আমরা দেখতে পাই ইয়ানজি একটা কুয়াশাচ্ছন্ন জায়গায় দাঁড়িয়ে আছে, একটা ব্রিজের উপর। ইয়ানজি বলছিল, আমি কি কোনো স্বপ্ন দেখছি নাকি এটা কেবলই একটা ভ্রম? তখনই ওর শরীরের আশপাশ দিয়ে একটা গোলাপের পাপড়ি উড়ে যায়, যে পাপড়িটা চাঁদের চারপাশে ঘুরতে ঘুরতে সোজা একটি মেয়ের হাতের উপরে এসে পড়ে। আমরা দেখতে পাই একই সমুদ্রে একটা মেয়ে দাঁড়িয়েছিল, আর এই মেয়েটি যাচ্ছে ইম্পেরিয়াল ক্যাপিটালে। এই মেয়েটির নাম হলো শেন শিহি। উত্তর পশ্চিম রাজ্যের রাজকুমারী সে। তাকে প্রিন্সেস জউনিং নামেও ডাকা হয়ে থাকে। মেয়েটি কিন্তু ছিল একটা গোলাপের পাপড়ির মতো, দেখতে ভীষণই সুন্দর এবং ততটাই নরম হৃদয়ের। তবে এই উত্তর পশ্চিম শহরে অনেক দিন ধরেই সে তার বাবা এবং ভাইয়ের সঙ্গে বসবাস করছে। তার মা তাকে জন্ম দিতে গিয়েই মারা গিয়েছে। এখন সে তার দাসীকে বলছিল, আমি এই জায়গা ছেড়ে যেতে চাই না, সব সময় বাবা আর ভাইয়ের সঙ্গেই থাকতে চাই। তার দাসী তাকে বলছিল, কিন্তু রাজা আপনাকে নিজে নিমন্ত্রণ করেছে, রাজধানীতে যেতে বলেছে রানীর জন্মদিন উপলক্ষে। তাছাড়া রাজার 5জন পুত্র আছে যারা সবাই বিয়ে করার জন্য উপযুক্ত বয়সী, আপনি তাদের যে কাউকে বিয়ে করতে পারেন। এই কথা শুনে সিহি বলে, তুমি বড্ড বেশি কথা বলো। দাসী লিংলং তখন বলে, আপনি যে কোনো একজনকে কিন্তু বিয়ে করতে পারেন, রাজা শুধু আপনাকে রানীর জন্মদিনের জন্যই ডেকে পাঠায়নি, বরং আপনাকে একটা হাজব্যান্ড চয়েস করতেও ডেকে পাঠিয়েছে। কিন্তু এসব কিছুতেও মন গলে না সিহির। সিহি বলে, আমার মনটা সত্যিই খুব খারাপ, বাবা এবং ভাইকে ছেড়ে চলে যাচ্ছি। ঠিক আছে, তুমি এখন ফিরে যাও আর আমাকে একটু একা থাকতে দাও। আর তখনই লিংলং এর আসল ফেস আমরা দেখতে পাই। লিংলং আসলে এখানে এসেছিল মূলত সিহিকে ধাক্কা দিয়ে এই সমুদ্রে ফেলে দিতে, আর কিছুক্ষণের ভিতরেই সেই কাজটিও সম্পন্ন করে ফেলে। সিহি ভাসতে ভাসতে নদীর একদম ভিতরে চলে যায়, কিন্তু দেখা যাচ্ছিল ওর চারপাশ দিয়ে অনেকগুলো গোলাপের পাপড়ি উড়ে যাচ্ছে। আর ও এসে দাঁড়িয়েছে সেই ব্রিজের উপরে, যে ব্রিজের উপরে ইয়ানজি মারা যাওয়ার পরে দাঁড়িয়েছিল। সেই পানিতে ডুবে যাওয়ার পরে ঠিক সেই ব্রিজের উপরে এসে দাঁড়ায়, আর গোলাপের পাপড়িগুলো ওদের দুজনের চারপাশ দিয়ে টর্নেডোর মতো ঘুরতে থাকে, যেন মনে হচ্ছে কোনো একটা জাদুকরি কোনো কিছু ঘটে গিয়েছে। আর এইখানেই সত্যিই জাদুকরি একটা ঘটনা ঘটে যায়। কিছুক্ষণের ভিতরেই ইয়ানজি হাওয়া হয়ে যায়। তবে ইয়ানজির যে আত্মা, সেই আত্মা চলে আসে সিহির শরীরের ভিতরে। ইয়ানজির চেহারা আমরা দেখতে পাইনি, তার আগেই সে এখান থেকে গায়েব হয়ে গিয়েছে। তবে সিহির শরীরের ভিতরে এখন তার আত্মা আছে। এরপরে আমরা এই নদীর আরও একটা পাশের দৃশ্য দেখতে পাই।
এখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই, ওর নাম হলো তিয়ান। এ মূলত যুবরাজের একজন সবথেকে কাছের সেক্রেটারি। যুবরাজকে নিয়ে সেই সমুদ্রে এসেছিল একটা অমর শিকড়ের সন্ধানে। তখন কিছু জলদস্যুদের সঙ্গে দেখা হয়, যে জলদস্যুগুলোই মূলত সেই অমর শিকড়টা ছিনিয়ে নিয়েছে। এবং এই জলদস্যুরা বলে, তোমাদের যুবরাজ তো দেখতে অনেক দুর্বল, সে আমাদের কাছ থেকে কিভাবে ওই অমর শিকড়টা ছিনিয়ে নিবে, আমরা সেটাই দেখতে চাই। তাছাড়া ওই অমর শিকড় কখনোই দিব না। তখন দেখা যায় চাঁদ মেঘ থেকে বাহিরে বের হয়ে আসছে, আর আমাদের তখন যুবরাজকে দেখানো হয়। এই হলো এই রাজ্যের যুবরাজ। সে হলো সপ্তম প্রিন্স, রাজার সপ্তম ছেলে, যার নাম শাও হুয়া। 9 বছর বয়স থেকেই সে অনেক দুর্বল এবং সে বেশি দিন বাঁচবে না। তাছাড়া তার মার্শাল আর্ট বিদ্যাও খুব একটা ভালো ছিল না তার অন্য ভাইদের মতো। কিন্তু সে এখানে চোখ বেঁধেই এখানকার জলদস্যুদের দিকে এমনভাবে তীর নিক্ষেপ করে যে জলদস্যুরা সবাই ভয় পেয়ে যায়। এবং যে জলদস্যুর হাতে অমর শিকড়টা ছিল সেটা পানিতে পড়ে যায়। ওই শিকড়টার সন্ধানে তখন যুবরাজও ঝাঁপিয়ে পড়ে। তখনই আমরা আকাশে দেখি দুটো চাঁদ, মানে টুইন মুন। এরপরে সিন কাট হয়ে যায়, পরের দিনের দৃশ্য দেখানো হয়। শাওহুয়াকে দেখি, ও ওর হাতে সেই অমর শিকড়টা নিয়ে যখন উপরে উঠে আসছিল, তখনই ও এই নদীর কিনারায় লাল কাপড়ে অজ্ঞান হয়ে পড়ে থাকতে একটা রাজকুমারীকে দেখতে পায়। প্রথমে ভেবেছিল সাধারণ কোনো মেয়ে, এভাবে তো চলে যেতে পারে না। এই মেয়েটি দেখতে ভীষণ সুন্দর ছিল, তো এত সুন্দরী একটা মেয়েকে দেখে যে কেউ ক্রাশ খাবে এটাই স্বাভাবিক। তেমনটা হয়েছিল যুবরাজের সঙ্গেও। যুবরাজ যখন তার কোমরের একটা জেট পেন্ডেন্ট দেখে, আর জেট পেন্ডেন্টে লেখা ছিল যে প্রিন্সেস জাওনিং, তখন যুবরাজ অবাক হয়ে বলে, তুমি উত্তর পশ্চিম রাজ্যের প্রিন্সেস জাওনিং, কিন্তু এখানে তোমার এই অবস্থা কেন? আর তাছাড়া ও তো মরতে পড়েছে। যুবরাজ তখন ওর হাতের অমর শিকড়ের দিকে তাকায় এবং এই ইমমর্টাল ভাইনটাই এখন পারে এই রাজকুমারীকে বাঁচাতে। যুবরাজ তখন রাজকুমারীর হাতে ওই শিকড়টা দিয়ে দেয় আর বলে, এটা আমি আজ তোমার কাছে দিয়ে গেলাম, এটা তোমার জীবন বাঁচাবে, কিন্তু এই শিকড়টার সন্ধানে আমি আবার কোনো একদিন তোমার কাছে ফিরে আসব। যুবরাজ প্রিন্সেস জনিং এর হাতে শিকড়টা দিয়ে এখান থেকে উঠে চলে যায়। এরপরে প্রিন্সেস জনিংকে তার সমস্ত মেড সার্ভেন্টরা উদ্ধার করে নিয়ে আসে। যখন প্রিন্সেস জনিং এর জ্ঞান ফিরে আসে, তখন ও বলে, আমি কোথায়? আপনাদের আগেই বলেছি প্রিন্সেস জনিং এর কিন্তু ডাক নাম হলো সেন শিহি। যাই হোক, এখানে ও কাউকে চিনতে পারে না। চিনবেই বা কী করে, কারণ সেন শিহি বা প্রিন্সেস জনিং এর বডির ভিতরে ইয়ানজির আত্মা প্রবেশ করেছে। অর্থাৎ পঞ্চম প্রিন্সের যে স্ত্রী বিষকে আত্মহত্যা করেছে, তারই আত্মা কিন্তু এর শরীরে এখন প্রবেশ করেছে। যাই হোক, ও যখন আয়নায় নিজের মুখটা দেখে তখন অনেকটাই চমকে ওঠে। জানি না কেন চমকে উঠলো, ওর চেহারা মনে হয় এখন পুরোপুরি আলাদা। এর জন্য ও সবার দিকে তাকায়, আর এটা হলো ওর পার্সোনাল দাসী, যার নাম হলো ঝি। এবার সাথে সাথেই ওর মনে পড়ে যে এই ঝি ছোট্টবেলা থেকে জনিংকে সার্ভ করার জন্য এসেছিল। এবং ঝিকে দেখে বলে, তুমি ঝি তাই তো? ঝি বলে, হ্যাঁ, আপনি ঠিকই চিনতে পেরেছেন। আসলে ও যে এখন আরেকটা বডিতে প্রবেশ করেছে, কিন্তু শির যাওয়া সমস্ত মেমোরিগুলো কিন্তু ও নিজের রিকল করতে পারছে। যাই হোক, এরপরে ও ময়ূ নামের আরও একটা দাসীকে দেখে বলে, তুমি ময়ূ? ময়ূ বলে, হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, সেই ছোটবেলা থেকেই তো আমি আপনাকে সার্ভ করার জন্যই এখানে এসেছি। এরপরে ও বলে, আমি তার মানে অন্য একটা শরীরে প্রবেশ করেছি এবং সৃষ্টিকর্তা আমাকে আরও একটা সুযোগ দিয়েছে, আর এই সুযোগটাই আমি কাজে লাগাবো। আমার সঙ্গে আমার পরিবারের সঙ্গে যত অন্যায় হয়েছে এবার সমস্ত কিছুর প্রতিশোধ নিব। অর্থাৎ ওই এবার খুবই ক্যালকুলেটিভ এবং অনেকটা বিষাক্ত হৃদয়ের হয়ে উঠেছিল, অনেকটা কোল্ড বলা যায়। যাই হোক, এদিকে আমরা আবার রাজকুমারকে দেখতে পাই, যুবরাজকে। তার সেক্রেটারি বলছিল, আপনি আপনার ওই ইমমর্টাল ভাইনটা কেন ওই মেয়েটির হাতে দিয়ে এলেন? আপনার এটা উচিত হয়নি, আপনি নিজে অসুস্থ, এটা তো আপনারই সব থেকে বেশি প্রয়োজন ছিল, তাহলে কেন একটা মেয়েকে বাঁচানোর জন্য ওই অমর শিকড়টা তার হাতে দিয়ে এলেন? যুবরাজ তখন বলে, আসলে আমার অন্য একটা প্ল্যান আছে, এবং ওই শিকড়টা যদি আমি তখন তাকে না দিতাম তাহলে সে মারা যেত। যাই হোক, এরপরে ওই শিকড়টার দিকে তাকিয়ে থাকে জনিং। জনিং নিজের চেহারায় হাত দেয়, আর তারপরে ও কিছু সুগন্ধি নিয়ে বসে। ও আসলে সুগন্ধি প্রস্তুত করতে ওস্তাদ ছিল। রিয়েল যে ইয়েনজি ছিল সে কিন্তু এসব সুগন্ধি প্রস্তুত করতে পারত, তবে শিহি পারতো না। তবে এখন যেহেতু শিহির বডিতে চলে এসেছে ইয়ানজি, তাই সে নিজেও এখন সুগন্ধি প্রস্তুত করছিল। যাই হোক, এরপরে নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয় ইয়ানজি। এখন থেকে ওকে আমরা শিহি বলেই ডাকবো। তখনই ওর কাছে একজন মেইড এসে জানায় যে ওর আরেকজন দাসীকে নাকি একজন ইউনাক খুব অত্যাচার করেছে।
তাই সেই ইউনাককে নিয়ে ও একটা পাহাড়ের উপরে চলে আসে। ইউনাককে বলে, আপনি কেন আমার দাসীর উপরে ওভাবে অত্যাচার করলেন? তখন ওই লোকটি বলে, আমি কিন্তু রাজাকে সার্ভ করি, তাই তুমি চাইলেই আমার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারো না। আর এই কথা শুনে রাগ হয়ে যায় শিহির। শিহি তখন ওর পার্সোনাল সেক্রেটারিকে বলে ওকে এমন করতে যাতে ও কোনো কথাই না বলতে পারে। ওর পার্সোনাল সেক্রেটারির নাম ছিল মই ইউয়ান। মই ইউয়ান তখন এর গলাটাই প্রায় ভেঙে দিয়েছিল। আর এরপরে ওই লোকটিকে পাহাড়ের উপর থেকে নিচে ঝাঁপ দিতে বলে শিহি। এরপরে লোকটি তো মারা যায়। আর এখানে আরও দুজন লোক ছিল যারা এই দৃশ্য দেখে তো বারবার ক্ষমা প্রার্থনা করে শিহির কাছে। শিহি তখন বলে, তোমরা কি দেখেছো? ওই লোক দুটো বলে, আমরা কিছুই দেখিনি। যদি কেউ আমাদের জিজ্ঞেস করে আমরা বলবো পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে ইউনাকের মৃত্যু হয়েছে। এরপরে ওই লোক দুটোকে ছেড়ে দেওয়া হয়। মই তখন বলে, রাজকুমারী, তারা যদি রাজ্যে গিয়ে বলে দেয় যে আপনি ইউনাককে মেরেছেন, তখন তো ওদেরকে ছেড়ে দেওয়া ঠিক হলো? সেই তখন বলে, ওরা এসব কথা বলবে বলেই তো ওদেরকে ছেড়ে দিয়েছি। আমাকে নিয়ে ওরা যতই সমালোচনা করবে ততই ভালো। এরা দুইজন তখন বলতে থাকে, আমরা তো শিহিকে এরকম চিনতাম না, সে অনেকটাই বদলে গিয়েছে। এদিকে আড়াল থেকে আমাদের যুবরাজকে দেখানো হয়। যুবরাজকে তিয়ান বলছিল, আচ্ছা, আমি যতটা ভেবেছিলাম তিনি দেখছি তার থেকে অনেক বেশি সাহসী। শুধু কি সাহসী, এই মেয়েটি তো অনেক নিষ্ঠুরও বটে। এভাবে একজন ইউনাককে মেরে দিল, যে আবার রাজাকে সার্ভ করে। আর আপনি কিনা এরকম নিষ্ঠুর একটা মেয়েকে বাঁচানোর জন্য ওই অমর শিকড়টা তার হাতে দিয়ে এসেছিলেন। এটা একদমই ঠিক হয়নি। আপনার উচিত যত দ্রুত সম্ভব ওই অমর শিকড়টা তার হাত থেকে উদ্ধার করা। এই কথা শুনে রাজকুমার বলে, হ্যাঁ, সেদিন যদি না দিতাম তাকে বাঁচাতে পারতাম, কিন্তু এখন আমার অলরেডি একটা প্ল্যান আছে। আমি তার কাছ থেকে ওই অমর শিকড়টা উদ্ধার করব, তবে সেটা ছদ্মবেশী রূপে। এরপরে রাজকুমার একটা পিল খেয়ে নেয়, আর এটাকে বলা হতো তাগারা ইনসেন্স। এটা খাওয়ার পরে যে কারোর নাকি কণ্ঠ চেঞ্জ হয়ে যেত। কেউ যদি ছদ্মবেশ ধারণ করতে চাইতো তাহলে সে এই পিলটা খেয়েই ছদ্মবেশ ধারণ করতে পারতো। তবে এই পিলটার দাম ছিল অনেক অনেক বেশি, সোনাদানার থেকেও বেশি। যাই হোক, এরপরে আবার আমাদের প্রিন্সেসকে দেখানো হয়। রাজকুমারের কাছে এসে ময়ূর জানায়, আপনার সঙ্গে এই শহরের সব থেকে ধনী লোকের ছেলে দেখা করতে এসেছে, যার নাম ফু হোয়াই। ফু হোয়াইকে ভিতরে নিয়ে আসা হয়। রাজকুমারী বলে, আপনি কেন এখানে এসেছেন, কি দরকার? ফু হোয়াই তখন বলে, আমার অপরাধ মার্জনা করবেন রাজকুমারী। আসলে আমি আপনার হাতে একটা অমর শিকড় দিয়ে গিয়েছি, সেটা নেবার জন্যই আমি ফিরে এসেছি। এই কথা শুনে রাজকুমারী বলে, ওটা আমাকে যে বাঁচিয়েছিল সে দিয়ে গিয়েছে। এখন আমি যার তার হাতে তো ওই শিকড়টা তুলে দিতে পারি না, কারণ আপনার কি প্রমাণ আছে যে ওই শিকড়টা আপনিই আমার হাতে দিয়ে গিয়েছিলেন? আসলে এটা কিন্তু যুবরাজ ছিল, সে ছদ্মবেশে এসেছে। তখন যুবরাজ বলে, আমি আপনার কাছে বর্ণনা করতে পারি যে ওই শিকড়টা দেখতে কেমন। রাজকুমারী তখন বলে, কিন্তু তবুও কারোর মুখের কথায় তো আমি ওই শিকড় আপনার হাতে তুলে দিতে পারি না, বরং আমি একটা খেলার আয়োজন করছি। সেই খেলায় যদি আপনি জিততে পারেন তবেই ওই শিকড় আমি আপনার হাতে দিব। এরপরে ওরা দুজনেই খেলার টেবিলে বসে যায়। যুবরাজ দারুণ খেলেছিল, ইভেন তারই জিতে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে রাজকুমারী একটা ট্রিক ইউজ করায় যুবরাজ হেরে যায়। যুবরাজ বলে, এটা তো আমি জিতে গিয়েছি, কিন্তু আপনি ট্রিক ইউজ করেছেন। রাজকুমারী বলে, তবুও তো আপনি হেরে গিয়েছেন, তাই ওই শিকড় আপনি পাবেন না। এরপর যুবরাজ বাসায় আসার পরে তিয়ানোকে বলে, আপনি চাইলেই কিন্তু ওই শিকড়টা নিয়ে আসতে পারতেন, কিন্তু তারপরে ইচ্ছা করে ওখানে শিকড়টা রেখে এসেছেন যাতে আপনি পুনরায় আবারও রাজকুমারীর সঙ্গে বিভিন্ন অজুহাতে দেখা করতে পারেন, তাই না? তিয়ানের এই কথা শুনে যুবরাজ বলে, ওহ, তুমি বড্ড বেশি কথা বলো। তখন তিয়ান বলে, আপনি কিন্তু ভুলে যাবেন না, আমরা এত দূর এসেছি শুধুমাত্র নবম প্রিন্স লি এর সঙ্গে দেখা করতে, সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। এরপরে আমাদের একটা জঙ্গলের দৃশ্য দেখানো হয়, যেখানে কিছু আততায়ীর সঙ্গে ফাইট করছিল নবম প্রিন্স। এই হলো রাজার নবম পুত্র, যার নাম প্রিন্স লি। এবং প্রিন্স লি এর কাছে একটা ক্রিমিনাল রেকর্ড আছে। সমস্ত বড় বড় অফিসাররা যেসব অন্যায় করেছে দেশে, সেই সমস্ত রেকর্ড সে নিয়ে যাচ্ছিল। আর এই রেকর্ডটা চাই ক্রাউন প্রিন্স নিজেও। ক্রাউন প্রিন্সকে তিয়ান বলে, আমরা কি এখন 9 প্রিন্সকে বাঁচাবো? ক্রাউন প্রিন্স তখন বলে, অবশ্যই বাঁচাবো, কারণ আমাদের ওই ক্রিমিনাল রেকর্ডটা দরকার, যেটা 9 প্রিন্সের হাতে আছে, ওটা আমাদের লাগবে। ঠিক তখনই দেখা যায় যে এখানে একটা ক্যারেজ এসে হাজির হয়েছে, আর যার ভিতরে রাজকুমারী সিহি বসেছিল। রাজকুমারী সিহি তখন তার দলবল নিয়ে এই পথ দিয়েই যাচ্ছিল। তখন রাজকুমারী সিহির লোকজন বলে, আমরা কি এখানে নবম প্রিন্সকে বাঁচাবো, কারণ নবম প্রিন্স একা একা অনেক বেশি বিপদে পড়েছে। সে তখন বলেন, না, আমরা কেন শুধু শুধু ঝামেলায় জড়াতে যাব। ঠিক তখনই নবম প্রিন্সের হাত থেকে একটা জেট পেন্ডেন্ট নবম প্রিন্স ছুঁড়ে দেয় এই ক্যারেজের ভিতরে। আর এটা ছুঁড়ে দেওয়ার মানে হলো, তোমরা আমাকে হেল্প করো। তখন জি বলে,
রাজকুমারী, এখন কিন্তু আমাদের উচিত নবম প্রিন্সকে বাঁচানো, কারণ একজন প্রিন্সকে আমরা কোনোভাবেই একা একা এরকম আততায়ীদের হাতে রেখে যেতে পারি না। এরপরই রাজকুমারী বলে, যাও তাহলে নবম প্রিন্সকে বাঁচাও। নবম প্রিন্সকে বাঁচানো হয়, বাকি সবাই মারা যায়। সিঁড়ি এরপর নবম প্রিন্সের সামনে এসে দাঁড়ায়। নবম প্রিন্স তার সিঁড়িকে দেখে প্রচন্ড রেগে বলে, প্রিন্সকে এভাবে জঙ্গলে দেখে তাকে না বাঁচিয়েই তুমি চলে যাচ্ছিলে? জনিং তখন বলে, আপনি তো এখনো বেঁচে আছেন আর আমি আপনাকে বাঁচিয়েছিও। এই কথা শুনে প্রিন্স লি বলে, কিন্তু তুমি আমাকে কি বাঁচাতে? যদি আমি তোমার দিকে ওই জেট পেন্ডেন্টটা ছুঁড়ে না দিতাম তাহলে তো আমি এখানে মরে যেতাম, তারপরে কি তুমি আমাকে বাঁচানোর সিদ্ধান্ত নিতে? জনিং এই কথাগুলো শুনেও স্ট্রেট ফরওয়ার্ড কিছু উত্তর দেয়, মানে ও আসলে এইসবের ভিতরে ইনভলভ হতে চায় না। যাই হোক, এই কথা শুনে প্রিন্স লি বলে, তুমি দেখতে অনেক সুন্দরী, তোমার বিউটিফুল একটা ফেস আছে, কিন্তু তোমার হৃদয়টা সাপের মতো বিষাক্ত। এটা বলেই অজ্ঞান হয়ে পড়ে যায়। কিন্তু ওর চোখ বন্ধ করার সময় ও দেখতে পায় জনি কিভাবে ওর দিক থেকে মুখ ফিরিয়ে চলে গিয়েছিল। জনিং কিন্তু ওকে ঠিকই নিয়ে এসেছে। জনিং তার দাসীদের দিয়ে ওর চিকিৎসা করানোর ব্যবস্থাও করেছে। তার দাসীরা বলে, এই প্রিন্সের শরীরে কোনো কাপড় নেই, আপনি এখানে থাকবেন না। জনিং বলে, এই সময় এইসব কথা বলার সময় নয়, ওর বুকের যে ক্ষতটা হয়েছে সেটা সেলাই করো। প্রিন্স লি এর বুকের ক্ষত তখন সেলাই করা হচ্ছিল। প্রিন্স লি তখনও কিছুটা অজ্ঞান ছিল, কিন্তু মাঝপথেই তার জ্ঞান ফিরে আসে, আর সেজন্য সে প্রচণ্ড পেইন পেতে থাকে। আর এই পেইন সামলাতে গিয়েই ও অনেক জোরে হাত চেপে ধরে জনিংয়ের। এতে জনিংয়ের খুব কষ্ট হচ্ছিল। তবে প্রিন্স লি যখন জনিংয়ের চোখের দিকে তাকায় তখন সে চুপ হয়ে যায়। এরপরে প্রিন্স লি এর ট্রিটমেন্ট শেষ করে জনিংয়ের হাতে এতক্ষণ যে প্রিন্স লি চেপে ধরেছিল সেখানে যে দাগ হয়ে গিয়েছে, ঝি ওখানে কিছু মলম লাগিয়ে দিচ্ছিল। ঝি এরপরে বলছিল, আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন যে কোন প্রিন্সকে আপনি বিয়ে করবেন? নবম প্রিন্স কিন্তু বেটার চয়েস হতে পারে। জনিং তখন বলে, তোমাকে একটা প্রশ্ন করার আছে। আজকে যখন আমরা আসছিলাম তুমি বারবার কেন বলছিলে ওই রাস্তা দিয়ে আসার কথা? কারণ তুমি আগে থেকে জানতে যে 9 প্রিন্স ওই রাস্তা দিয়েই আসবে, আর সেজন্যই তুমি ওই রাস্তা দিয়ে আমাকে আসতে বলেছিলে, কিন্তু কেন? এই কথা শুনে ঝি বলে, আপনি আমাকে ক্ষমা করবেন রাজকুমারী, আপনার বাবা আমাকে বারবার বলেছে স্বামী হিসাবে নবম প্রিন্সই সব থেকে ভালো হবে। তাছাড়া নবম প্রিন্স এবং পঞ্চম প্রিন্স তারা দুজনেই একই মায়ের পেটের দুই আপন ভাই, এবং যেহেতু পঞ্চম প্রিন্সের স্ত্রী অর্থাৎ ইয়ানজি কিছুদিন আগে মারা গিয়েছে, তাই পঞ্চম প্রিন্সকে এখন আপনি বিয়ে করতে পারবেন না, কারণ সে শোকাহত। আর পঞ্চম প্রিন্স কিন্তু ভালো ব্যাকআপ নবম প্রিন্সের, যেহেতু তারা দুই ভাই, তাই আপনি যদি নবম প্রিন্সকে বিয়ে করেন তাহলে আপনি বেশ শান্তিতেই থাকতে পারবেন। তাছাড়া একটা ব্যাকআপও হবে আপনার। তাছাড়া বাকি প্রিন্সগুলোর জীবনে অনেক ওঠাপড়া আছে, তারা সবাই পলিটিক্সে অনেক বেশি করে ইনভলভ, আর আমরা সেটা চাই না যে আপনিও পলিটিক্সে এভাবে জড়িয়ে পড়েন। জনিং তখন বলে, এটা আমার ব্যাপার, কাকে আমি বিয়ে করব সেটা আমি দেখব। তাছাড়া তুমি ক্রাউন প্রিন্সের কথা কেন বলছো না? ও তখন বলে, ক্রাউন প্রিন্স সে তো অনেক অসুস্থ, সে আপনাকে কোনো সুখ শান্তি দিতেই পারবে না। জনিং তখন বলে, এজন্যই তো ক্রাউন প্রিন্স সব থেকে বেটার সাইজ হবে, আর এখন থেকে আমার কাছে কিছু লুকাবে না। এদিকে যুবরাজ মানে ক্রাউন প্রিন্সকে দেখতে পায়। ক্রাউন প্রিন্স ঘোড়ার ছুটি একটা জায়গায় আসে যেখানে ও কিছু ফুলের সন্ধানে এসেছিল। এখানে এসে দেখা যায় সেই ফুলগুলো ঝরে পড়ে আছে এবং কেউ একটা মাটি খুঁড়ে এখানে ফুলের এই বীজগুলোকে রেখে গিয়েছে। তিয়ান বলে, এটা কে রেখে যেতে পারে? তখন যুবরাজ বলে, আমার মনে হয় এটা প্রিন্সেস জনিংয়ে রেখে গিয়েছে। প্রিন্সেস জনিং সত্যি আমাদের থেকে এক লেভেল উপরে, এখন তো তাকে আমার কাছে আরও বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে। এদিকে প্রিন্সেস জনিংকে দেখতে পাই। প্রিন্সেস জনিংয়ের হাতে সেই ক্রিমিনাল রেকর্ডটা চলে এসেছিল। প্রিন্সেস জনিং আসলে খুব ভালোভাবেই জানতো যে নবম প্রিন্সের হাতে একটা ক্রিমিনাল রেকর্ড থাকবে, আর এই ক্রিমিনাল রেকর্ডটাই আসলে তার দরকার। এই ক্রিমিনাল রেকর্ডে এমন কিছু অফিসার যারা দুর্নীতি করেছে তাদের নাম আছে, যেটা রাজার হাত পর্যন্ত গেলেই এই রাজ্যে আর একটা অফিসারও বাঁচবে বলে মনে হয় না। প্রিন্সেস জনিং তখন মইয়ুনকে জিজ্ঞেস করে, এই যে ক্রিমিনাল রেকর্ডটা নবম প্রিন্স পেয়েছে এটা আসলে কে বানিয়েছে, মানে কার কাছে ছিল ওটা? মইয়ান তখন বলে, এটা আসলে একজন মহিলার কাছে ছিল যে কাং ফ্যামিলিতে বিয়ে করেছিল। এদিকে আবার আমরা যুবরাজকে দেখতে পাই। যুবরাজ বলে, যেভাবেই হোক ওই ক্রিমিনাল রেকর্ডটা আমার হাতে নিয়ে আসতে হবে। জনিং সেটা নিজে থেকে দিবে না আমি জানি, তবে ওকে দেওয়াতে বাধ্য করতে হবে। এদিকে মইয়ান বলতে থাকে, আপনি কাকে বিয়ে করবেন ঠিক করলেন? ক্রাউন প্রিন্সকে কিন্তু বিয়ে করার কথা ভাববেন না, কারণ তার শরীর দুর্বল এবং হয়তো বা সে বেশি দিন বাঁচবেও না। তবে রাজা সব থেকে তাকেই বেশি সমীহ করে, বহুদিন ধরে রাজ্যের বাহিরে ছিল, এখন সে আবার রাজ্যে ফিরে এসেছে। এই কথা শুনে জনিং বলে, তাহলে তো সেই বেটার চয়েস হবে। আসলে আমার তো বিয়ে দরকার না, আমার দরকার একটা অ্যালায়েন্স, যে আমার হয়ে কাজ করতে পারবে, যার সঙ্গে থাকলে আমারও লাভ হবে।
এদিকে যুবরাজ ভাবে যে সেও এই বিয়ে মানে তার যে আরও 4টা ভাই আছে তারা তো বিয়ের পাত্র উপযুক্ত, এবং সেও এই বিয়ের মধ্যে বাম হাতটা ঢুকাবে, অর্থাৎ সেও একজন পাত্র হয়েই দাঁড়াবে এবং জনিংকে সে বাধ্য করবে তার দিকে ইন্টারেস্টেড ফিল করাতে। এদিকে জনিং মনে মনে বলে, যেহেতু আমার একটা অ্যালায়েন্স দরকার তাই আমার কোনো রোম্যান্সের দরকার নেই, আমার জন্য পারফেক্ট চয়েস হলো ক্রাউন প্রিন্স, আর এই ক্রিমিনাল রেকর্ডটা আমি ক্রাউন প্রিন্সের হাতেই তুলে দিব। এরপরে আমাদের একটা মার্কেটের দৃশ্য দেখানো হয়, যেখানে একজন লোক সবাইকে বলছিল তোমরা কোন প্রিন্সের উপরে বাজি ধরবে, আমাদের কি মনে হয় প্রিন্সের জনি কাকে বিয়ে করবে। এখন আমাদের প্রিন্স নিংকে দেখানো হয়, সে ছিল রাজার দ্বিতীয় পুত্র। 9 বছর আগে তার একটা স্ত্রী মারা গিয়েছে, তারপর থেকে আর বিয়ে করেনি। সে রাজ্যের বিভিন্ন আইন এবং অন্যান্য পলিটিক্স নিয়ে আছে। এদিকে আমাদের রাজ্যের ষষ্ঠ পুত্র যার নাম প্রিন্স ইউ, তাকে দেখানো হয় যে সবসময় নাচ গান নর্তকী এসব নিয়েই বিজি থাকতো। তবে কি তাকে বিয়ে করবে রাজকুমারী? কেউ কেউ তো ষষ্ঠ প্রিন্সকে নিয়ে বাজি ধরে যে রাজকুমারী তাকে বিয়ে করবে। এরপরে আমাদের রাজ্যের পঞ্চম পুত্রকে দেখানো হয়, 3 বছর আগে তার স্ত্রী মারা গিয়েছে, তো সে এখনো পর্যন্ত স্ত্রীর শোক ভুলতে পারেনি। তাকে কি বিয়ে করবে, নাকি রাজ্যের নবম পুত্র যার নাম প্রিন্স লি তাকে বিয়ে করবে? প্রিন্সেস জনিং এখন সবাই বেড ধরতে থাকে যে কাকে বিয়ে করবে জনি। নবম প্রিন্স মার্শাল আর্টে অনেক বেশি পারদর্শী ছিল, তাই তাকে নিয়েও অনেক মানুষ অনেক বেড ধরে। তবে এখানে ক্রাউন প্রিন্সের যে থালাটা ছিল সেটা সম্পূর্ণ ফাঁকা পড়েছিল, সেখানে কেউ কিছু বাজি ধরেনি। তখন একজন এসে ওখানে বাজি ধরে, এতে সবাই অবাক হয়ে বলে, যুবরাজকে নিয়ে বাজি ধরছো? কে তুমি? যুবরাজকে জনি কখনোই বিয়ে করবে না। আসলে যুবরাজ নিজেই নিজেকে নিয়ে বাজি ধরেছিল, তবে কেউ তো আর জানে না যে এটাই যুবরাজ। সিন কাট হয় এবং আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা অনেক লাল লাল চেরি দেখতে পাই। এই চেরিটা রাখা হয়েছিল ক্রাউন প্রিন্সের জন্য, কিন্তু তাতে কেউ একটা এসে 12 রকমের বিষ মিশিয়ে দিয়েছিল। অর্থাৎ এটা যদি ক্রাউন প্রিন্স খায় তাহলে সে তৎক্ষণাৎ মারা যাবে না, কিন্তু ধীরে ধীরে মারা যাবে। আর সেই চেরিটা এসে নিজের ছেলেকেই খাইয়ে দিয়েছিল তার বাবা। বাবা তো আর জানতো না এতে বিষ মেশানো আছে। ওই চেরি খেয়ে 9 বছর বয়সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিল ক্রাউন প্রিন্স, অর্থাৎ আমাদের যুবরাজ। আর আজকে সেই ঘটনায় তার মনে পড়ছিল, সে আজও খুঁজে বেড়াচ্ছে কে তাকে সেদিন বিষটা দিয়েছিল। আর এর জন্য সে কিন্তু রাজ্য থেকে সবসময় দূরে দূরে থাকতো, বাইরে বাইরে ঘোরাঘুরি করতো। এদিকে আমরা জনিংকে দেখতে পাই, জনিংয়ের সঙ্গে নবম প্রিন্স লি দেখা করতে এসেছিল। লি বলে, তুমি আমার জীবন বাঁচিয়েছো, অর্থাৎ তুমি আমার প্রেমে পড়েছো আর তুমি আমাকেই বিয়ে করবে। এই কথা শুনে জনিং বলে, কে বলেছে? ও তখন বলে, কেন তুমি আমার জীবন বাঁচাওনি? প্রিন্স লি বারবার ওকে ফোর্স করতে লাগে, কারণ প্রিন্স লি ওকে বিয়ে করতে চায়। জনিং তখন বলে, আপনি ভালো করে মনে করে দেখুন যে জেট পেন্ডেন্ট আপনি ছুঁড়ে দিয়েছিলেন, সেজন্য আমি আপনাকে বাঁচিয়েছি। আর তারপরে প্রিন্স লি দেখতে পায় জনিংয়ের হাতে ও সেদিন যে চেপে ধরেছিল সেই দাগ, সেজন্য জনিংকে ছেড়ে দেয়। জনিং তখন ওখান থেকে চলে আসে, ইভেন একটা লেটারে লিখে এসেছিল যে আপনার শরীর এখন অসুস্থ, তাই ঘোড়া স্যুট আপনাকে দিয়ে হবে না, তাই সব ঘোড়াগুলো আমি নিয়ে গেলাম। এতে প্রিন্স লি এর খুব রাগ হয়ে যায়। প্রিন্স লি তার হাতে সেই ক্রিমিনাল রেকর্ডটাও হারালো, জনিংকেও হারালো। এদিকে জনিং এর সামনে ওর দাসীরা একটা পাণ্ডুলিপি তুলে ধরেছিল, এখানে 5জন প্রিন্সের নাম লেখা ছিল। এই 5জন প্রিন্সের ভিতরে যে কোনো একজনকে জনিংকে বেছে নিতে হবে, তবে কাকে জনিং বেছে নেবে? জনিং নিজেও একটু চিন্তায় ছিল, আর অন্যদিকে ক্রাউন প্রিন্সও চিন্তায় ছিল যে জনিং কাকে বেছে নিবে। ওদের পঞ্চম ভাই যে সদ্যই তার স্ত্রীকে হারিয়েছে, কিন্তু তাও প্রায় 3 বছর হতে চলল। আসলে জনিং যখন থেকে তার বাড়ি থেকে যাত্রা শুরু করেছে ইম্পেরিয়াল ক্যাপিটাল পর্যন্ত পৌঁছাতে ওর বছরের পর বছর লেগে যাচ্ছে। কিন্তু এই যে পঞ্চম ভাই, সে কি বিয়ে করবে এই মুহূর্তে জনিংকে? মনে হয়তো না, কিন্তু সে আবার করতেও পারে। সে তার স্ত্রী ইয়ানজিকে অনেক বেশি ভালোবাসতো। ইয়ানজির শোক এই গত 3 বছরেও সে বিন্দু মাত্র ভুলতে পারেনি, কিন্তু রাজনীতির মার্চ প্যাচে সে কিন্তু আবারও ফিরে আসতে পারে এই পলিটিক্সের ভিতরে। অন্যদিকে জনিংরা যখন ক্যাপিটালের উদ্দেশ্যে যাচ্ছিল, যুবরাজ এবং তার যে সেক্রেটারি তারা দুজনে মিলেই কিন্তু ওদেরকে ফলো করতে করতে যাচ্ছিল। তো জনিংকে কারা জানি মারতে এসেছিল। জনিং জানতো এখানে এরকম বিপদ হবে বিধায় ওর ক্যারেজের ভিতরে এরকম একটা ধূপ রেখে দিয়েছিল, যে ধূপের গন্ধে সবাই অজ্ঞান হয়ে যায়। আর এতে ক্রাউন প্রিন্স আরও হাসে আর বলে, জনিংকে আমি যতটা বোল্ড মনে করেছিলাম ও তার থেকেও আরও বেশি ইন্টারেস্টিং। দিন দিন এই মেয়ের প্রতি তো আমার আরও বেশি ভালো লাগা বেড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে যে ওই আমার জন্য পারফেক্ট। আর তখনই দেখা যায় যে সামনে থেকে আরও কিছু আততায়ী হুট করে জনিংকে অ্যাটাক করার জন্য আসতে থাকে। জনিং এটার জন্য প্রস্তুত ছিল না, আর ঠিক তখনই আমরা আবার দেখতে পাই শাওহুয়া অর্থাৎ যুবরাজ এসে সবার সঙ্গে ফাইট করে।
কিন্তু সে ছদ্মবেশে ফাইট করছিল। জনিং এতে অনেকটা অবাক হয়ে যায়। তখন যুবরাজের কাছ থেকে একটা গোলাপের পাপড়ি উড়ে জনিংয়ের হাতে যায়। জনিং তখন আবারও সেই গন্ধটা পায়, সেই যে তাগারা ইনসেন্স, যেটা সে সেদিনও পেয়েছিল যখন একটা রিসম্যানের ছদ্মবেশে গিয়েছিল জনিংয়ের সঙ্গে দেখা করতে শাওহুয়া। শাওহুয়া বলে, আমি আসলে রাষ্ট্রীয় দূত, এই পথ দিয়েই যাচ্ছিলাম। যখন দেখেছি প্রিন্সেস জনিং বিপদে পড়েছে তাই উনাকে সাহায্য করলাম। কিন্তু প্রিন্সেস জনিং জানে এই মুহূর্তে ছদ্মবেশে যে তাকে সাহায্য করলো সেটা আসলে রাষ্ট্রীয় কোনো দূত নয়, বরং ছদ্মবেশে কোনো একটা লোক যে তাকে বারবার হেল্প করছে। কিন্তু কে এই লোক, আর তার গা থেকে কেন এরকম গন্ধ বারবার পাচ্ছি আমি, এটা ওকে বারবার ভাবাচ্ছিল। আর এরপরে জনিং বলে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাকে বাঁচিয়েছেন। ও জনিংকে বলে, এবার আপনি দ্রুত চলে যেতে পারেন, কারণ সিটি গেট হয়তো বন্ধ হয়ে যাবে। জনিং আসলেই চিন্তায় পড়ে গিয়েছিল, কে এই লোক। আর এদিকে তিয়ান দাঁড়িয়েছিল যুবরাজের জন্য। যুবরাজ যখন আসে তিয়ান বলে, আপনি আবার ওকে বাঁচাতে গেলেন, আপনি দেখলেন না ও কত দুর্বোধ্য? আমার মনে হচ্ছে আমাদের ব্রিলিয়ান্ট যুবরাজ আসলে প্রিন্সেস জনিং এর প্রেমে পড়েছে। এই কথা শুনে যুবরাজ বলে, ধ্যাত, এটা কোনো প্রেম নয়, আসলে সে অনেক সুন্দরী, অনেক বুদ্ধিমতী, এত দুর্বোধ্য মানুষ আমি আগে দেখিনি, সেজন্য আমি তাকে অ্যাডমায়ার করছি। তো এই অ্যাডমায়ার করার মানেই তো হলো আসলে তার প্রেমে পড়ে যাওয়া। তখনই দেখা যায় যে যুবরাজের নাক দিয়ে রক্ত পড়ছে, অর্থাৎ যখন তার ওই বিষটা শরীরে নাড়াচাড়া দিয়ে উঠত তখনই এভাবে তার নাক দিয়ে রক্ত পড়তো। অন্যদিকে আমরা পঞ্চম প্রিন্সকে দেখতে পাই, তার সঙ্গে তার নবম ভাই দেখা করতে এসেছিল। তো এখানে পঞ্চম প্রিন্স তার নবম ভাইয়ের উপর খুব রেগে গিয়ে বলে, তুমি এই ক্রিমিনাল রেকর্ডটা হারিয়ে ফেলেছো, সেটা প্রিন্সেস জনিং এর কাছে। এখন জনিং এর কাছ থেকে এটা যেভাবেই হোক আমাদেরকে ফেরত নিতে হবে। তুমি চিন্তা করো না, ওটা ফেরত নেওয়ার ব্যবস্থা করব আমি। এদিকে প্রিন্সেস জনিংকে দেখতে পাই, সে ক্যাপিটালে পৌঁছানোর আগে কোথাও একটা আশ্রয় নিয়েছিল। এখানে একটা অসুস্থ বিড়াল ওর পার কাছে এসেছিল। পায়ের কাছে আসার পরে ও বিড়ালটিকে অনেক যত্ন করে কোলে তুলে নেয়। এটা আবার উপর থেকে ক্রাউন প্রিন্স দেখতে দেখতে হাসে। আর এই হাসি দেখে তিয়ান বলে, আমার মনে হচ্ছে আপনি সত্যি সত্যি ওই প্রিন্সেসের প্রেমে পড়েছেন। এই কথা শুনে আবারও যুবরাজ বলে, ধুর, কে বলেছে তোমাকে? আমি তোমাকে বলেছি না? দেখো কত রূপ দেখবা একটা মেয়ের ভিতরে, ও কত সুন্দর, ও কত কাইন্ড, কত অ্যাডোরেবল। আমি ওকে সত্যি অনেক বেশি অ্যাডোর করি, এর বাহিরে কিছুই নয়। এর মানেই তো তুমি ওকে ভালোবাসো ভাই, স্বীকার করো। যাই হোক, রাত্রেবেলা সেদিন এখানে ল্যান্টন ফেস্টিভ্যাল হচ্ছিল। জনিং তার সাথীদের নিয়ে বেরিয়েছিল। তো কিছুক্ষণ পরে জনিং আবার ভিতরে প্রবেশ করে, আর ঠিক তখনই আমরা দেখতে পাই যুবরাজ এসে জনিং এর যে নৌকা ছিল তার সামনে এসে দাঁড়িয়ে বলে, আমি প্রাইম মিনিস্টার চু, আমি প্রিন্সেস জনিং এর সঙ্গে কথা বলতে এসেছি। তাকে যে লিংলং নামের তার এক দাসী নদীতে ফেলে দিয়েছিল সেই ব্যাপারে তার সঙ্গে কথা বলতে চাই। জনিং তখন বলে, ঠিক আছে, আপনার নৌকাটা ঘুরিয়ে আনুন, আমি আপনার সঙ্গে কথা বলছি। তো দুজনের নৌকা মুখোমুখি ছিল। জনিংকে তখন যুবরাজ জিজ্ঞেস করে, আপনার প্রিয় পছন্দের খাবার কি? তখন খুব ভালোভাবেই উত্তর দেয় জনিং। তারপরে জিজ্ঞেস করে, আপনি কি পড়তে বেশি পছন্দ করেন, কোন রং বেশি পছন্দ, অবসর সময় কি করতে ভালোবাসেন? জনিং বলে, আমি ফুল কালেক্ট করতে ভালোবাসি, ফুল দিয়ে সুগন্ধি তৈরি করতে ভালোবাসি। কিন্তু এইসব কথার সঙ্গে ওই কেসে কী সম্পর্ক এটাই তো বুঝতে পারছি না। এগুলো তো আমার পার্সোনাল ম্যাটার, এগুলো দিয়ে কি উপকার হবে? তখন যুবরাজ বলে, আসলে এগুলো লাগবে তো, আপনার দাসী, সে আপনার সমস্ত কিছুই জানতো, সো পার্সোনাল কিছু ব্যাপার আমাদেরও জানা উচিত, সেজন্যই জিজ্ঞেস করেছি। জনিং তখন হুট করে একটা গন্ধ পায়, আর আবারও সেই গন্ধটাই ওর নাকে এসেছে, সেই যে তাগারা ইনসেন্সের গন্ধ। ও তখন বলে, আমি আপনার সঙ্গে মুখোমুখি কথা বলতে চাই, আপনি বরং আমার নৌকায় আসতে পারেন। এই কথা শুনে যুবরাজ তো খুব দ্রুত করেই ওর নৌকায় আসে, তবে ওর মাথায়ও টুপি পরে এসেছিল। এতে জনিং বলে, আপনি এভাবে কেন এসেছেন? ও তখন বলে, আসলে আমার মুখটা কেটে গিয়েছে এজন্য। জনিং তখন এখানে একটা ধূপের ব্যবস্থা করেছিল, আর এই ধূপে প্রিন্স অনেকটাই দুর্বল হয়ে পড়তে শুরু করে, কিছুক্ষণের ভিতরেই অজ্ঞান হয়ে যাবে এরকম অবস্থা। আর এই সুযোগে জনিং ভেবেছিল যে এই লোকের মুখ দেখে ফেলবে, কিন্তু না, প্রিন্স অজ্ঞান তো হয় না, উল্টো জনিং এর হাত ধরে ফেলে আর বলে যে, আমি আসলে অজ্ঞান হইনি, কিন্তু আপনি কি ধূপের ব্যবস্থা করেছিলেন? আপনি আসলে দেখতে চান আমি কে, তাই না? জনিং তখন একটা পাউডার ছুঁড়ে দেয়, কিন্তু সাথে সাথেই যুবরাজ ওখান থেকে চোখের পলকে পালিয়ে চলে আসে। তিয়ানকে এসে জানায়, ইস, আরেকটুর জন্য হলে তো আমি প্রায় ধরাই পড়ে যাচ্ছিলাম। তিয়ান তখন বলে, আমি আগেই বলেছিলাম ও মহিলা কত নিষ্ঠুর, আপনি দেখেছেন, আপনাকে মেরেই ফেলতে যাচ্ছিল। যুবরাজ তখন হেসে বলে,
আমাকে মেরে ফেলতে গেলে সে তো আমাকে আমার দিকে বিষ ছুটতো, কিন্তু সে সামান্য একটা পাউডার ছুঁড়েছে যাতে আমার কিছুই হয়নি। এই যে পাউডারটা ছুঁড়েছে জনিং, এই জিনিসটাও ওর ভালো লেগেছে। ওর দিকে বিষ ছুঁড়লে মনে হয় ওর খারাপ লাগতো। এদিকে জনিং চিন্তায় আছে, কে ওই ছেলে, কে ওই লোকটা। যাই হোক, এর পরের দিনের দৃশ্য দেখতে পাই ও প্রায় ক্যাপিটালে পৌঁছে গিয়েছিল, আর যুবরাজও তো এতকাল বাড়ির বাইরে আছে, সেও অবশেষে রাজ্যে ফিরছে। যাই হোক, তখন আমরা একটা লোককে দেখতে পাই যে লোকের ঘোড়াটা পাগল হয়ে গিয়েছিল, পাগলা ঘোড়ার মতো খেপে চলছিল সামনের দিকে। তখন জনিং এর যে সেক্রেটারি ছিল, সেই সেক্রেটারি ওই ঘোড়াটিকে থামায়, পরে ওই লোকটা উপর থেকে পড়ে যায়। জনিং নিচে নেমে আসে আর বলে, কে তুমি, কেন আমাকে মারতে চেয়েছিলে? তাছাড়া এখানে একজন গভর্নরও চলে আসে। ওই লোকগুলো তখন অস্বীকার করে বলে যে আসলে ওদের ঘোড়ার কি হয়েছে জানে না, ওরা ঘোড়াটা এরকম পাগলের মতো ছুটছিল। জনিং বলে, তোমাদের ঘোড়ায় কেউ একটা এরকম একটা পাউডার দিয়েছে যাতে ঘোড়াটা এরকম ক্রেজি আচরণ করছিল, কিন্তু এটা নিশ্চয়ই এরকম কেউ দিয়েছে যে আমার ক্ষতি চায়। কিন্তু ওখানকার সবাই অস্বীকার করে আর বলে তারা কেউই জানে না এই ঘোড়ায় পাউডার কে দিয়েছে। জনিং তখন এখানে এক গামলা পানি নিয়ে আসতে বলে, এরপরে এখানে থাকা সমস্ত লোকগুলোর হাত এখানে ধুতে বলে, কিন্তু দুইজন ধুতে চাচ্ছিল না। একজন ধোয়ার পরে দেখা যায় তার আঙুলগুলো লাল হয়ে গিয়েছে, অর্থাৎ এই পাউডারে তারই হাত ছিল। তখন আরেকজন ছেলে বলে যে আমার ভাইও, ও কিছু করেনি। সেই লোকটাও বলে যে আমি কিছু করিনি। এরপরে আরেকজন লোককে ধরা হয়, তার হাতেও এরকম একটা রং ছিল। জনিং তখন বলে, তোমরা নিশ্চয়ই আমাকে মারতে চেয়েছিলে। ওরা তখন বলে আমরা কিছুই জানি না। ঠিক তখনই এখানে প্রিন্স এগিয়ে আসে, মানে যুবরাজ এসে বলে, অজ্ঞতা প্রমাণ করে না যে তোমরা নির্দোষ নও। আর এই কথা জনিং আর প্রিন্স দুজনে একসাথে বলে উঠেছিল। এই প্রিন্সকে দেখে সবাই তো তখন কুর্নিশ করতে শুরু করে, আর জনিংও এই যুবরাজকে প্রথম দেখছে, কিন্তু যুবরাজের গায়ে আজকে সেই গন্ধটাও পাচ্ছে না। এজন্য বুঝতে পারছে না যে যুবরাজের সঙ্গে ওর আগেও দেখা হয়েছে। যাই হোক, এই লোকটি তখন যুবরাজকে বলে, আপনি আমাকে মাফ করে দিন, আসলে ঘোড়াটা পাগল হয়ে গিয়েছিল, আমি জানি না এর ভিতরে প্রিন্সেস ছিল। জনিং তখন বলে, তুমি মিথ্যা বলছো, বলো তোমাদের পিছনে মাস্টার মাইন্ডকে, কে তোমাদের পাঠিয়েছে? ওই লোকটি তখন স্বীকার করে আর বলে, আপনার সৎমাই আমাদেরকে পাঠিয়েছে, শাওজিং। এরপরে যুবরাজ তার লোকদের আদেশ দেয় আর বলে এই লোকটিকে ধরে নিয়ে যেতে। এদিকে মনটা খারাপ হয়ে গিয়েছিল জনিংয়ের। জনিং বলে, আমি তো আমার সৎমায়ের কথা ভুলেই গিয়েছিলাম, তার মনে হয় সুখে থাকতে ভূতে কেলাচ্ছে। যাই আমি তারপরে তাকে দেখছি, সে আসলেই অনেক দিন বেশি ভালো থেকেছে, তো এজন্য সহ্য হচ্ছে না, আবার আমাকে মেরে ফেলতে চাইছে। যাই হোক, এরপরে ও যুবরাজকে ধন্যবাদ জানায়। যুবরাজ তখন ওর হাতে হাত রেখে হাতটা তুলে দেয় আর বলে, ধন্যবাদের দরকার নেই, আমি এই প্রথম আপনার সঙ্গে দেখা হলো, আপনাকে আমি আমার ম্যানশনে আহ্বান করছি। আমার পূর্বের ম্যানশনে আপনি একদিন অবশ্যই সময় করে চলে আসবেন, সেদিন না হয় বিস্তারিত আপনার সঙ্গে কথা বলা যাবে। জনিং তখন বলে, আমি অবশ্যই যাব সেখানে। ও প্রমিস করে চলে আসে। ওর দাসীরা তখন বলে, ক্রাউন প্রিন্স কেমন দেখেছেন, আপনাকে কেমন টাচ করলো, আপনার হাতটা উপরে তুলে দিল, কিন্তু কেন? জনিং তখন বলে, আমি ক্রাউন প্রিন্সকে নিয়ে ভাবছি না, আমি ভাবছি সেই লোকটাকে নিয়ে যার গায়ে সবসময় একটা গন্ধ আমি পেতাম। ওই লোকটি কে, তাকে কি এই ক্যাপিটালে আমি খুঁজে পাবো? এরপরে জনিং চলে আসে ওর বাবার ম্যানশনে। ওর বাবা এখানে নেই, কিন্তু এখানে ওর চাচা, তারপরে ওর সৎ মা, সৎ বোন সবাই আছে। এই হলো ওর সৎ বোন সেন ইয়ংরু, এটা হলো ওর সৎ মায়েরই মেয়ে। যাই হোক, এরপরে ওর সোজা প্যালেসে প্রবেশ করে, কারণ ও এখনো পর্যন্ত ওর সৎমাকে এখানে দেখতে পেল না। ওর সৎমা মানে হলো ওর বাবার কনকিউবাইন। যাই হোক, এরপরে যখন ওর সৎমাকে দেখে, এসেই প্রথমে ওর দাসীদের বলে একে ধরতে আর এখান থেকে বাইরে বের করে দিতে। তাছাড়া এখানে যত মেড সার্ভেন্ট আছে তাদের সবাইকে বের করে দিতে, কারণ তার এই মা তাকে মেরে ফেলতে চেয়েছে। সে চেয়েছে আমাকে মেরে ফেলে তারপরে তার মেয়েকে সর্বে সর্বা বানাতে, কিন্তু সে হয়তো জানেই না যে রাজা নিজে আমাকে এখানে ইনভাইট করে পাঠিয়েছে। আর তাছাড়া আমার বিয়ের কথাও চলছে, যে কোনো একটা প্রিন্সের প্রিন্সেস হব আমি। আর তোমার সাহস কি করে হয় যে তুমি আমাকে মারতে চাও? তুমি আমার বাবাকে ফাঁসিয়েছিলে এখান থেকে অনেকগুলো বছর আগে। তুমি আমার বাবাকে মদ খাইয়ে তাকে অজ্ঞান করে তার সঙ্গে রাত্রি যাপন করে তারপরে ইয়ংরোজ জন্ম দিয়েছ। আমার মা সেই ঘটনা জানতে পেরে 8 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় মারা গিয়েছে, তবে মারা যাওয়ার আগে সে আমাকে জন্ম দিয়েছিল। তুমি আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী। ওর সৎ মা তখন অনেক চিল্লাচিল্লি করতে থাকে আর বলতে থাকে, তুমি কিন্তু জানো না আমারও কিন্তু ব্যাকআপ আছে, প্রিন্স কাং হলো আমার ব্যাকআপ। ও তখন বলে, ও আচ্ছা তাই নাকি, প্রিন্স কাং আপনার ব্যাকআপ, ঠিক আছে আমি আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছি, দেখি আপনার প্রিন্স কাং আমার কি করে। এটা বলে ওকে সহ ওর সমস্ত মেয়েদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনা কিন্তু আবার প্রিন্সের কান পর্যন্ত চলে এসেছে। প্রিন্স যতই দেখছে ততই অবাক হচ্ছে।
যাই হোক, এরপরে প্রিন্সের সঙ্গে তার বাবার দেখা হয়, অর্থাৎ রাজার। দেখা হওয়ার সাথে সাথে রাজা নিজের গায়ের কোট খুলে সেটা প্রিন্সের গায়ে পরিয়ে দিয়ে বলে, অনেক ঠান্ডা পড়ছে তো, তুমি এত অল্প কাপড় কেন পরেছো? আসলে রাজা তার এই ছেলেকে প্রচণ্ড ভালোবাসতো এবং এই ছেলে যে ছোট্ট থেকে অসুস্থ, সেজন্যই ছেলের প্রতি তার টানটা একটু বেশি। তবে যুবরাজ এখনও খুঁজে চলছে কে তার এই অসুস্থতার পিছনে দায়ী। পরদিন আমরা দেখতে পাই যে রাজার সঙ্গে দেখা করতে এসেছিল জনিং। জনিং এসে রাজাকে কুর্নিশ জানায়। এখানে রানীমা সহ রাজার আরও যেসব কনকিউবাইন আছে তারা সবাই উপস্থিত ছিল, আর সমস্ত রাজপুত্রগুলো উপস্থিত ছিল। কিছুক্ষণ পরে এখানে বিয়ান নামের একটি মেয়ে আছে যে একজন ডান্সার, সে ডান্স করে সবাইকে মুগ্ধ করে দিয়েছিল। আর তারপরেই এখানে আসে ষষ্ঠ প্রিন্স, যার নাম প্রিন্স ইউ। তবে ওই ডান্সার এবং ষষ্ঠ প্রিন্সের গায়ের গন্ধ অনেকটা একরকম মনে হয়েছিল জনিংয়ের। যাই হোক, ষষ্ঠ প্রিন্স কিন্তু কথাবার্তায় ছিল খুবই পারদর্শী। সে জনিংকে ইমপ্রেস করার জন্য বলে, আমি এই সমস্ত ক্যাপিটাল তোমাকে ঘুরিয়ে দেখাতে পারি। তাছাড়া এখানে আরো যেসব কনকিউবাইনরা ছিল তারা সবাই চাচ্ছিল জনিংকে তাদের পুত্রবধূ বানাতে। জনিং তখন উঠে দাঁড়ায় আর রাজাকে বলে, মহারাজ, আমি আপনার কাছে একটা আর্জি জানাতে চাই। সেটা হলো, এটা আমার বিয়ে, তাই আমি বিয়ে তাকেই করব যাকে আমি ভালোবাসবো। আমাকে আপনি কিছু সময় দিন, আমি অন্তত প্রিন্সদের জানি। এরপর তাদের কাউকে যদি আমার অনেক ভালো লেগে যায় তাহলে আমি নিজে আপনাকে জানাবো। রাজা তখন বলে, ও আচ্ছা, তার মানে তুমি নিজে প্রিন্সদেরকে চুজ করতে চাচ্ছ যে তুমি কাকে বিয়ে করবে। ও তখন বলে, হ্যাঁ, আসলে আমি এটা চাচ্ছি কারণ আমি শুধুমাত্র পলিটিক্স বা অন্য কিছুর জন্য নয়, একটা মানুষের সঙ্গে সারা জীবন থাকতে চাই। তো রাজা ওকে সময় দেয়, ও বাহিরে এসে দাঁড়িয়ে থাকে। আসলেই কোনো প্রিন্স সম্পর্কে ও তো সেইভাবে জানে না। তখন যুবরাজ ওর সামনে আসে আর বলে, আপনি যেহেতু কোনো প্রিন্স সম্পর্কে জানেন না, আমি আমার ভাইদের সম্পর্কে আপনাকে বলতে পারি। ও তখন বলে, অবশ্যই। যুবরাজ বলে, আমরা 5 ভাই যারা বিয়ের উপযুক্ত। তো আমি আমার সেকেন্ড ব্রাদারের কথা বলছি। আমার সেকেন্ড ভাইয়ের নাম হলো প্রিন্স নিং। প্রিন্স নিং সবসময় কোর্ট এবং বিভিন্ন পলিটিক্স নিয়ে বিজি থাকতো এবং সে সুন্দর ক্যালিগ্রাফিও করতে পারে। তাছাড়া সে খুবই মডারেট একটা মানুষ। 9 বছর আগেই তার প্রথম স্ত্রী মারা যায়, আর তারপরে সে কখনো আর বিয়ে করেনি। মানে সে খুব লয়াল একটা মানুষ। আপনি চাইলে কিন্তু তাকে কনসিডার করতেই পারেন। এরপরে আসে আমার পঞ্চম ভাই। পঞ্চম ভাইয়ের স্ত্রী ইয়ানচি 3 বছর আগে মারা গিয়েছে। এখনও পর্যন্ত সে মুভ অন করতে পারেনি। সেই ভাইও অনেক ভালো, আপনি চাইলে তাকে বিয়ে করতে পারেন। পঞ্চম ভাইয়ের একই মায়ের পেটের আরেকটা ভাই আছে, সেটা হলো প্রিন্স লি। আপনি হয়তো প্রিন্স লিকে দেখেছেন। সে মার্শাল আর্ট বিদ্যায় অনেক বেশি পারদর্শী। তাছাড়া পলিটিক্সে তার তেমন একটা আগ্রহ নেই। চাইলে সে আপনাকে সারা জীবন ভালো রাখতে পারে। আর ষষ্ঠ ভাইকে তো আপনি দেখলেন। ষষ্ঠ ভাই একটু প্রেমিক টাইপ মানুষ। সে কবিতা গান এসব নিয়ে পড়ে থাকে। তবে এদের সবারই অনেক বেশি ব্যাকআপ আছে। এখানে যতজনের কথা বলা হলো তাদের সবারই ফ্যামিলি ব্যাকআপ অনেক বেশি, মানে তাদের নিজস্ব আর্মিও আছে। এইসব শুনে জনিং বলে, আপনি সবার কথা বললেন, কিন্তু কই আপনি আপনার কথা তো বললেন না। যুবরাজ তখন বলে, আমার কথা? এই পৃথিবীতে আমি তো পুরো একা। মা নেই, শুধুমাত্র বাবা আছে। তাছাড়া রাজ্য থেকে বহুকাল অনেক দূরে ছিলাম, আর ছোটবেলা থেকেই প্রায় আমি অসুস্থ থাকি। আমি অনেক দুর্বল, কতদিন বেঁচে থাকবো এটাই তো জানি না। এজন্য আমার কথা আর কি বলবো। তবে জনিং যুবরাজের এই কথা শুনে মনে মনে ভাবে যে প্রত্যেকটা যুবরাজের পিছনে কেউ না কেউ ব্যাকআপ হিসেবে কাজ করছে, শুধুমাত্র ক্রাউন প্রিন্সের পিছনেই কোনো ব্যাকআপ নেই। অর্থাৎ ক্রাউন প্রিন্স একদম নিরপেক্ষভাবে সমস্ত কিছু বিচার করতে পারবে। সে যদি ওই ক্রিমিনাল রেকর্ডটা এখন ক্রাউন প্রিন্সের হাতে তুলে দেয় তাহলে ক্রাউন প্রিন্স সত্যিকার অর্থেই বিচার করবে, কিন্তু বাকি প্রিন্সদের হাতে তুললে সেটা হবে না। ক্রাউন প্রিন্স তখন ওকে বলে, আপনাকে কিন্তু বলেছিলাম আমার ম্যানশনে আসতে, সেটা মনে আছে তো? ও বলে, অবশ্যই। এরপরে জনিং এর সঙ্গে দেখা করতে আসে প্রিন্স লি। প্রিন্স লি বলে, তুমি সত্যি কি আমাকে চুজ করবে না? জনিং তখন বলে, আমি যদি তোমার হাতে ক্রিমিনাল রেকর্ডটা তুলে দিই তাহলে তুমি কি আমাকে কথা দিতে পারো যে তুমি তাদের সবাইকেই শাস্তি দিবে? যদি তোমার পরিবারের কেউ এই ক্রিমিনাল রেকর্ডসে তার নামটা লেখা থাকে তাহলে তুমি কি দূরে সরে যাবে না, তাকে শাস্তি দিতে পারবে? আমার মনে হয় না তুমি সেটা পারবে। বলে ওখান থেকে চলে আসে। আজকে ও এসেছিল ওর নানুর বাড়িতে। এটাই হলো ওর নানু মিস্টার তাও, আর এটা হলো তাও ফ্যামিলি। ওর মামা মামি সবাই অনেক ভালো। ওর মামা তো বলছিল, এসে শুনেছি তুমি তোমার সৎমাকে বের করে দিয়েছো, সে যদি কোনো ঝামেলা করার চেষ্টা করে তবে অবশ্যই আমাদেরকে আগে জানাবে। ওর নানাও বলে, তুমি তো এখানে এসেছো মূলত একটা অ্যালায়েন্স করতে, তোমার বিয়ের জন্য কাউকে কি পছন্দ হয়েছে? কাউকে কি বিয়ে করতে চাও? ও তখন বলে, বিয়ে বিষয়টা একটু বেশি কেয়ারের সঙ্গে নিতে হবে, যাকে তাকে তো বিয়ে করতে পারি না। তখন এখানে ষষ্ঠ প্রিন্স এসে হাজির হয়। ষষ্ঠ প্রিন্স কেন এখানে এসেছে ওরা অবাক হয়। ষষ্ঠ প্রিন্স মূলত একে ইমপ্রেস করতে
অনেক জিনিসপত্র নিয়ে এসেছে। তবে ও তো আজ জানে না যে জনিং এসব জিনিসপত্রই ভুলে যায় না। জনিং আসলে মানুষ যাচাই করে। ও আসলে যাচাই করে দেখতে চায় যে কে ওর বিয়ের জন্য উপযুক্ত। পরদিন আমরা দেখতে পাই যে ও এসেছিল যুবরাজের কটেজে। যুবরাজ যে ওকে দাওয়াত করেছিল সেই ম্যানশনে ফাইনালি ও এসেছে। যুবরাজ ওর এই আশায় তো অনেক খুশি হয়েছে। যুবরাজ বলে, আপনি আপনার কথা রেখেছেন, আমি অনেক খুশি হয়েছি, ভিতরে আসুন। ওকে গার্ডেনের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু জনিংয়ের মনটা খারাপ ছিল। তাই ওর দাসীরা ওকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনার মন খারাপ কেন? এই গার্ডেন আপনার পছন্দ হয়নি? ও তখন বলে, আমার মন খারাপ এর জন্য কারণ যুবরাজকে আমার বেশি ভালো মনে হচ্ছে। আমি সবসময় শয়তান মানুষদের সঙ্গে লড়াই করে এসেছি, সেজন্য শয়তান মানুষদের আশেপাশে থাকলে আমার কিছু ফিল হয় না। তবে বেশি ভালো মানুষের আশেপাশে থাকলে তাদের সঙ্গে কীরকম আচরণ করবো এটাই বুঝে উঠতে পারি না। এরপরে ও যুবরাজের গার্ডেনে অনেক অনেক ফুল গাছ দেখতে পায়। ও যুবরাজকে জিজ্ঞেস করে, এসব ফুল গাছ কালেক্ট করা কি আপনার হবি? মানে আমারও ফুল গাছ কালেক্ট করতে অনেক বেশি ভালো লাগে। যুবরাজ তখন অবাক হয়ে বলে, সত্যি নাকি? আমারও আসলে ফুল গাছ কালেক্ট করতে ভীষণ ভালো লাগে। এজন্য আমি আমার গার্ডেনে কত কত ফুল গাছ লাগিয়েছি, এক এক জায়গা থেকে এসব ফুল গাছ আনিয়েছি। এই কথা শুনে তিয়ান একটু করে ওঠে। মানে ও আসলে সত্যিটা জানে যে এই ফুল গাছগুলো যুবরাজ আসলে কোথা থেকে নিয়ে এসেছে। গতকাল রাত্রের দৃশ্য দেখতে পাই, যেখানে যুবরাজ সবাইকে বলেছিল যে যেখান থেকে পারো সেখান থেকে ফুল গাছ এনে তার গার্ডেনটাকে এমন করে সাজাতে যাতে আগামীকাল যখন ওর সঙ্গে দেখা করতে জনিং আসে পুরো ইমপ্রেসড হয়ে যায়। কারণ ও যে জনিংয়ের কাছে একদিন শুনেছিল যে জনিং ফুল গাছ কালেক্ট করতে বেশি ভালোবাসে। তাছাড়া যুবরাজের একটা নিজস্ব গুণ ছিল, সেটা হলো ও অনেক সুন্দর চা বানাতে পারতো। চা বানানোটাই মূলত ওর শখ। তো ও অনেক সুন্দর একটা চা বানিয়ে জনিংকে খাওয়ায়। জনিং তো ভীষণ হ্যাপি হয়ে যায়। এটি ছিল একটা অ্যাপ্রিকট চা। জনিং বলে, আমি এখানে আপনাকে একটা জিনিস দিতে এসেছি বলে সেই ক্রিমিনাল রেকর্ডসটা তুলে দেয় যুবরাজের হাতে। যুবরাজ এটা দেখে অবাক হয়ে যায় আর বলে, এটা তো একটা ক্রিমিনাল রেকর্ড। জনিং বলে, হ্যাঁ, কিন্তু এটা আমি কাকে দিব বুঝে উঠতে পারছিলাম না, তবে আমার মনে হয়েছে এটার জন্য আপনি সব থেকে বেশি উপযুক্ত। যুবরাজ তখন বলে, কিন্তু কেন মনে হলো? ও বলে, কারণ আমার মনে হয়েছে আপনি অনেক কাইন্ড এবং দয়ালু একটা মানুষ, তাছাড়া আপনি নিরপেক্ষ বিচার করবেন। এই কথা শুনে যুবরাজ বলে, কিন্তু আমাদের মাত্র 2 বার দেখা হয়েছে। জনিং তখন বলে, আমার জন্য একবার দেখা হওয়াই যথেষ্ট, আমি একবারেই মানুষ চিনতে পারি। যুবরাজ তখন বলে, ঠিক আছে, আমি আপনার মর্যাদা রাখবো, আপনি আমার হাতে যে দায়িত্ব দিয়েছেন তা আমি অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করব। এরপরে রাত্রেবেলা তিয়ান এসে জিজ্ঞেস করে যুবরাজকে যে সে সত্যি আপনার হাতে এটা কেন তুলে দিল, তবে কি সে আপনাকে বিয়ে করতে চায়, সে আপনার প্রেমে পড়েছে? এই কথা শুনে যুবরাজ বলে, বোকা ছেলে, সে আসলে অনেক বেশি বুদ্ধিমতী, সে আমার প্রেমেও পড়েনি, আবার সে বোকাও নয়। সে আসলে এটা আমার কাছে এজন্য দিয়েছে কারণ আমার অন্য ভাইদের বড় বড় ব্যাকআপ আছে, আর তারা সবাই জনিংকে এর জন্য বিয়ে করতে চায় যাতে জনিংয়ের বাবার আর্মির সমস্ত উত্তরাধিকার তারা হতে পারে। আর সে জন্য জনিং ভালো করেই বুঝতে পেরেছে এই ক্রিমিনাল রেকর্ডসটা যদি অন্য ভাইদের হাতে পড়ে তাহলে তারা কেউই নিরপেক্ষ বিচার করবে না, কারণ তাদেরও পরিবারের কারো না কারো নাম এই ক্রিমিনাল রেকর্ডসে আছে। একমাত্র সে আমার হাতে এর জন্য দিয়েছে যাতে আমি নিরপেক্ষ বিচার করি, কারণ আমার কোনো আপন মানুষ নেই, তাই আমার কোনো পিছু টান নেই। আর তখন তিয়ান বলে, আপনি কি জানেন আপনার ষষ্ঠ ভাই অনেকগুলো উপহার নিয়ে গিয়েছিল জনিংয়ের মামার বাড়িতে এবং সেখানে তাকে ইমপ্রেস করার চেষ্টাও করেছে। এই কথা শুনে ও বলে, আচ্ছা ঠিক আছে, আমার ষষ্ঠ ভাই তাই না, এখন সময় এসেছে তাকে তার জায়গাটা বোঝানোর। তুমি একটা কাজ করো, তুমি যাও আমার ষষ্ঠ ভাইকে আহ্বান করো এবং আগামীকাল আমার গার্ডেনে তাকে আসতে বলো। এর পরের দিনের দৃশ্য দেখতে পাই, যেখানে আমরা প্রিন্স ইউকে দেখতে পাই, সে এসেছিল। এটা কিন্তু 6 নম্বর ভাই আর যুবরাজ হলো 7 নম্বর ভাই। যাই হোক, যুবরাজ বলে, আপনাকে এখানে বিশেষ কারণে ডেকে পাঠিয়েছি, আপনি কি দেখতে পাচ্ছেন আপনার পিছনে একজন মিউজিশিয়ান বসে একটা চিন বাজাচ্ছে? এই লোককে আমি খুঁজে পেয়েছি একটা ডান্সিং ক্লাবে, সেখান থেকে ওনাকে নিয়ে এসেছি, কারণ ওনার চিন বাজানোর স্টাইল একদম আপনার মতো বড় ভাই, আপনি যেভাবে বাজান ঠিক ওরকম। এই কথা শুনে তখন প্রিন্স ইউ বলে, তুমি কিভাবে বুঝলে যে ওটা আমি ওকে শিখিয়েছি? এই কথা শুনে যুবরাজ বলে, হ্যাঁ, কারণ আমি আপনার চিন বাজানো বহুবার শুনেছি, তাছাড়া ওখানে বিয়ান নামের একজন ডান্সার আছে, এই হলো সেই বিয়ান ডান্সার, ওর নাম হলো বিয়ান। এই ছেলেটিকে আবার অনেক বেশি ভালোবাসে এই ষষ্ঠ প্রিন্স। আমি খুব ভালো করেই জানি বিয়ানের সঙ্গে আপনার সম্পর্ক আছে, বিয়ান আর আপনি একে অপরকে ভালোবাসেন, দুজনকে কথা দিয়েছেন বিয়ে করবেন, কিন্তু আপনি যেহেতু একজন যুবরাজ, আপনি চাইলেও একজন ডান্সারকে কখনোই বিয়ে করতে পারবেন না, কারণ রাজা কখনো একজন নর্তকীকে আপনার স্ত্রী হিসেবে মেনে নিবে
এই কথা শুনে ষষ্ঠ প্রিন্স বলে, তুমি কিসব ভুলভাল বকছো, তুমি না জেনে উল্টোপাল্টা কথা বলবে না। যুবরাজ তখন বলে, আমি সবই জানি। আপনি আসলে জনিংকে বিয়ে করতে চাইছেন বা ওকে ইমপ্রেস করতে চাইছেন এজন্য, কজ আপনি চান ওকে বিয়ে করার পরে ওকে যেভাবেই হোক মেরে ফেলে দিতে। আর মেরে ফেলার পরে একজন প্রিন্স যাকে ভালোবাসে তাকে বিয়ে করতে পারে, সে যদি একজন নর্তকী হয় তাও। এজন্য আপনাকে প্রথমে বাবার মান রাখতে একটা নোবেল ফ্যামিলির মেয়েকে বিয়ে করতে হবে। সেজন্য আপনি জনিংকে বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু আপনার ইন্টেনশন হলো জনিংকে বিয়ে করার পরে তাকে মেরে ফেলা। ষষ্ঠ প্রিন্স তখন বলে, তুমি কি আবল তাবল বকছো, আন্দাজে না জেনে শুনে এসব কথা বলবে না। তাছাড়া বিয়ানকে আমি ভালোবাসি না, এসব কথার কোনো ভিত্তি নেই, এসব কথার কোনো প্রমাণ নেই, প্রমাণ ছাড়া তুমি কোনো কথা বলবে না। জনিংকে আমি জেনুইন ভালোবেসে ফেলেছি। যুবরাজ তখন বলে, আচ্ছা তাই নাকি, কিন্তু আমার তো সেটা মনে হয় না। আমার মনে হয় ওই নর্তকীকে বিয়ে করার জন্য জনিংকে কাজে লাগাতে চাইছে, না হলে ওই নর্তকী আপনাকে যে জেট পেন্ডেন্টটা দিয়েছে সেটা সবসময় কেন পরে থাকেন। তখনই আসলে ধরা পড়ে যায় ষষ্ঠ প্রিন্স। সে তার কোমরে হাত দেয়, কিন্তু এই মুহূর্তে তার কোমরে সেই জেট পেন্ডেন্টটা ছিল না, কিন্তু সে ধরা তো পড়ে গিয়েছে। যুবরাজ তখন বলে, দেখেছেন, আপনি সবসময় পেন্ডেন্টটা পরে থাকেন, আজকে পরে আসেননি ঠিকই, কিন্তু আপনারা যে একে অপরকে কথা দিয়েছেন এটা তো সত্যি, এটা অস্বীকার করার জায়গা নেই। তাই আপনি জনিংকে কাজে লাগাবেন না। ষষ্ঠ প্রিন্স তখন অনেক বেশি রাগারাগি করে ওর সঙ্গে, আর তখনই যুবরাজ কাশতে শুরু করে এবং ওখানে গড়াগড়ি খেতেও শুরু করে। তখন তিয়ান এখানে আসে, সাথে করে একটা রুমালও নিয়ে এসেছিল আর যাতে রং লাগানো ছিল। এরপর তিয়ান বলে, আপনি আমাদের যুবরাজকে রাগিয়ে দিয়েছেন, দেখুন তার এখন রক্তবমি হচ্ছে, এর কৈফিয়ত আপনি কিভাবে দিবেন। ষষ্ঠ প্রিন্স তখন একটু ভয় পেয়ে যায়, কারণ যুবরাজকে রাজা অনেক বেশি ভালোবাসে। যুবরাজের এই অবস্থা হয়েছে, রাজা তো তাকে ছেড়ে কথা বলবে না। তিয়ান তখন জোরে জোরে রাজ্যের সবাইকে ডাকতে থাকে আর বলতে থাকে, এক্ষুনি এদিকে এসো, তোমরা সবাই যুবরাজকে বাঁচাও। এদিকে পরদিন জনিংকে এসে তার একজন দাসী জানায় যে গতকাল সারা রাত ধরে রাজা ষষ্ঠ প্রিন্সকে দাঁড় করিয়ে রেখেছিল। ঠিক তখনই জনিংয়ের কাছে একটা সিরকুট পাঠায় কেউ একজন। সিরকুটে লেখা ছিল, আজকে দিয়ানশি থিয়েটারে তুমি চলে আসবে। আর সেখানে ও কথা মতো চলেও গিয়েছিল। যাওয়ার পরে দেখা যায় ওখানে আজকে একটা পুতুল নাচের আয়োজন করা হয়েছে, যেখানে একজন প্রিন্স একজন নর্তকীকে ভালোবাসতো, তবে তাকে বিয়ে করতে পারবে না বিধায় সে একজন নোবেল লেডিকে প্রথমে বিয়ে করে, তারপরে সে নোবেল লেডিকে মেরেও ফেলে। কারণ রাজপরিবারের একটা রুলস আছে, রাজপুত্র যদি কোনো আবল তাবল মেয়েকে ভালোবেসে ফেলে তাহলে তার আগে প্রথমে একজন নোবেল লেডিকে বিয়ে করতে হবে, তার মৃত্যুর পরে সে চাইলে যে কাউকে বিয়ে করতে পারে। এটা দেখা মাত্র জনিং এর মনে পড়ে যায় ষষ্ঠ প্রিন্সের কথা, কারণ ও সেদিন যে নর্তকীর গায়ের গন্ধ পেয়েছিল এবং প্রিন্সের গায়ের গন্ধ সিমিলার ছিল এবং তার চক্ষু খুলে গিয়েছে। তাই সে ষষ্ঠ প্রিন্সের কাছে আসে আর বলে, আমি খুব ভালো করেই জানি কেন আপনি আমাকে ইমপ্রেস করার চেষ্টা করছেন। আপনি চাইছেন যাতে আমি আপনার উপর ইমপ্রেসড হয়ে আপনাকে বিয়ে করি, আর তারপরে আপনি আমাকে মেরে ফেলবেন, যে কোনো উপায়েই হোক। মেরে ফেলার পরে আপনি আপনার ভালোবাসার মানুষ বিয়ানকে বিয়ে করবেন, কারণ বিয়ানকে আপনি অনেক ভালোবাসেন, কিন্তু বিয়ান একজন নর্তকী, তাই আপনি তাকে কোনোভাবেই প্রথমে বিয়ে করতে পারছেন না, তাই আমার মৃত্যুর পরে তাকে বিয়ে করবেন। ষষ্ঠ প্রিন্স তখন বলে, আপনি এসব কি সব বলছেন, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? তাছাড়া আমি আপনাকে ভালোবাসি। জনিং তখন বলে, আমার কাছে প্রমাণ আছে, কারণ বিয়ানের গায়ের গন্ধ আর আপনার গায়ের গন্ধ সিমিলার, আপনারা দুজনে সেম পারফিউম ইউজ করেন সেটাও আমি জানি, তাই ফার্দার আমার সামনে আসার চেষ্টা করবেন না বলে এখান থেকে চলে আসে। তখন ওর দাসীরা বলে, ভাগ্যিস আপনি জানতে পেরেছেন যে ওর কি মোটিভ ছিল, নাহলে ওকে বিয়ে করলে তো ফেসে যেতেন। আসলে এখানে কাকে বিয়ে করবে, ও কার মনে কি আছে ও তো কিছুই জানে না। ক্রাউন প্রিন্স এই ঘটনা জানতে পেরেছে। ক্রাউন প্রিন্স তখন ওর কাছে থাকা একটা কলম দিয়ে প্রথমে ষষ্ঠ প্রিন্সে ক্রস দিয়ে বলে, আস্তে আস্তে এই বরের সংখ্যাগুলো কমতে থাকবে, আর এখন 4 জন প্রিন্স বাকি রইল। আসলে বাকি 4 জনেরও মুখোশ মনে হয় ক্রাউন প্রিন্স নিজেই উন্মোচন করে দিবে। এরপরে দেখা যায় যে সেদিন আবার কোর্ট ডেকেছিল রাজার কাছে, কিন্তু সেই ক্রিমিনাল রেকর্ডসটা পৌঁছে গিয়েছে। রাজা তখন বলে, প্রিন্স কাং এত বড় একটা সর্বনাশের কাজ কিভাবে করতে পারলো, সে এই দেশের সমস্ত দুর্নীতিগুলোর মূলে আছে। তাছাড়া যে যে অফিসার এইসব দুর্নীতিগুলো করেছে তাদের সবাইকেই যেন ধরে শাস্তি দেওয়া হয়। তো প্রিন্স কাংকে এখন কারাগারে রাখা হয়েছিল। প্রিন্স কাংয়ের সঙ্গে দেখা করতে আসে যুবরাজ এসে বলে, আপনি যদি সত্য কথা বলেন তাহলে আপনার মা এবং আপনার স্ত্রীকে আমি সসম্মানে বাঁচিয়ে রাখবো। প্রিন্স কাং তখন একটু হেসে বলে যে, তুমি আসলে কি জানতে চাও আমার কাছে? তুমি জানতে চাও যে তোমার 9 বছর বয়সে কে তোমার চেরি ফলে বিষ মিশিয়ে দিয়েছিল?
তুমি এতকাল আসলে ভুল ভেবে এসেছো। তুমি এর জন্য আমাকে ফাঁসানোর চেষ্টা করেছিলে। আসলে আমি কখনোই তোমার চেরি ফলে বিষ মিশাইনি। কেন আমি তোমাকে মারতে চাইবো? তুমি তো একটা বাচ্চা ছেলে ছিলে। আমি কখনোই তোমাকে মারতে চাইনি। নিজের চোখগুলো একটু খুলে চারিদিকে দেখার চেষ্টা করো। এটাও তো মাঝে মাঝে ভাবতে পারো যে তোমার সবথেকে কাছের মানুষই তোমার সর্বনাশ করার চেষ্টা করেছে। এরপরে ক্রাউন প্রিন্স ওখান থেকে বাইরে বের হয়ে এলে তিয়ান বলে, আপনি কি কিছু জানতে পেরেছেন? কাং কি স্বীকার করেছে? ও তখন বলে, না, কাং স্বীকার করেনি, কিন্তু কাং ওর মনে একটা বিষ ঢুকিয়ে দিয়েছে। কাং বলতে চাইছে তার বাবাই তাকে বিষ দিয়েছিল ওদিন, কিন্তু যুবরাজ কোনোভাবেই এটা মানতে পারে না যে বাবা তাকে ছোটবেলা থেকে এত ভালোবেসে এসেছে, সেই বাবা কিভাবে তাকে বিষ দিতে পারে। ও একটুও কিছু ভাবতে পারছে না। হুট করেই ওর শরীরের যে পয়জনটা ছিল সেটা আবারও নাড়া দিয়ে ওঠে এবং ও অসুস্থ হয়ে পড়ে। সেজন্য ওকে একটা ডাক্তারের কাছে নিয়ে আসা হয়, তবে ডাক্তার এই মুহূর্তে ওর পেইন কোনোভাবেই কমাতে পারছিল না। আর এটা হলো ইম্পেরিয়াল ডক্টর। এই ডক্টরের সঙ্গে আবার দেখা করতে এসেছিল জনিং। জনিং যখন থেকে এই ক্যাপিটালে এসেছে তখন থেকে ও চিন্তা করছে এমন কোনো ডক্টরের সান্নিধ্যে আসতে যাকে সময় মতো কাজে লাগানো যায়। আর সেই জন্যই মূলত এখানে ডক্টর শি এর সঙ্গে দেখা করতে এসেছে জনিং। কিন্তু এখানে আসার পরে জনিং জানতে পারে যে ডক্টর শি আজকে বিজি আছে তার একটা স্পেশাল পেশেন্ট নিয়ে। তবে সেই পেশেন্ট নাকি মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, তার জীবন বিপন্ন। সেজন্য একটা লোক এসে ওকে জানায় আপনি আজকে ফিরে যান, কারণ আজকে ডক্টর শি একজন বিশেষ লোককে দেখাশোনা করছে। ও যখন ফিরে যাচ্ছিল তখন কিছু সাউন্ড শুনতে পায়, সাথে সাথে ওর মনটা খুব খারাপ হয়ে যায়। একজন লোক জীবন মরণ সন্ধিক্ষণে আছে এটা ভেবে ও ওই লোকের জন্য, ও তো আর জানে না যে ভিতরে যুবরাজ আছে, ও জানেই না ভিতরে কে আছে, তার জন্য সেই যে অমর শিকড়টা রেখে যায়, যে শিকড়টা অনেক বেশি দামি এবং সেটা যে কোনো মানুষের জীবন বাঁচাতে অনেক কাজে দেয়। ডক্টর শি তখন যুবরাজকে বলে আজকে জনিং এটা রেখে গিয়েছে, সে কিন্তু জানেই না যে আপনার চিকিৎসা করা হচ্ছিল। এতে তো অনেক বেশি খুশি হয় যুবরাজ। যুবরাজ তখন জনিং এর ম্যানশনের সামনে এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তিয়ান বলে আপনি অসুস্থ, বাড়িতে চলুন। ও তখন বলে না না, এখানে আমাকে একটু দাঁড়িয়ে অবজার্ভ করতে দাও। আসলে ও জনিংকে এক নজর দেখতে এসেছিল, কিন্তু জনিং তখন ওর ম্যানশন থেকে বেরই হয় না। পরদিন দেখা যায় যে প্রিন্স কাং এর পরিবারের সবাইকে মেরে ফেলা হয়েছে, এমনকি যে সৎমা ছিল জনিংয়ের তাকেও মেরে ফেলা হয়েছে। এর বেশ কয়েকদিন পরে আমরা দেখতে পাই রাজ্যে অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সমস্ত রাজপুত্ররা এখানে এসে উপস্থিত হয়েছে। জনিংকে তখন রাজা ডেকে পাঠায়। জনিং আজও পর্যন্ত কোনো হাজব্যান্ড পছন্দ করতে পেরেছে কিনা সেটা শোনার জন্যই। তো জনিং রাজাকে এসে প্রথমে একটা কবিতা আবৃত্তি করে শোনায় এবং তারপরে প্রিন্স নিং বলে আমি জনিংয়ের সঙ্গে একটু কথা বলতে চাই। জনিংয়ের সামনে এসে বলে রাজকুমারী, আপনার সঙ্গে এই প্রথম আমার দেখা হলো। সেদিন আপনার সঙ্গে দেখা হয়নি কারণ আমি একটু দেরিতে এসেছিলাম। তো আমি আপনার জন্য একটা কবিতা শোনাতে চাই। আমি কবিতাটা নিজে আপনার জন্য লিখেছি। প্রিন্স নিং বলে সীমান্ত থেকে যখন বুনো রাজহাঁসেরা দক্ষিণে উড়ে যায় তখন লোহার বর্মের উপর সে জুই জ্বলজ্বল করে। আমি সানন্দে এটার জন্য একটি সোনার কক্ষ তৈরি করে দিতাম এবং প্রতিটি সীমান্ত দ্বারকে এর জন্য ঘর বানিয়ে দিতাম। জনিং এটা শুনে বলে যুবরাজ নিং, আপনি একজন নারীকে পশ্চিমা অঞ্চলের জুই ফুলের সাথে তুলনা করেছেন, এমনকি তাকে সোনার কক্ষে স্থান দিয়ে আপনি নিজের জন্মভূমির জন্য সেই জুই ফুলের যে আকুলতা তা শান্ত করেছেন। সব নারীদের চোখে এটাই হলো ভালোবাসার বা আনুগত্যের সর্বোচ্চ রূপ। প্রিন্স নিং তখন বলে আপনার রুচি যেমন মার্জিত আপনার মাধুর্য তেমনই অসাধারণ। এরপরে প্রিন্স নিং এখান থেকে চলে যায় আর এরপরে আসে যুবরাজ লি। লি এসে একটা কবিতা আবৃত্তি করতে চায়। লি বলে আপনি আমার জীবন বাঁচিয়েছেন, আমিও আজকে মন থেকে আপনার জন্য একটা কবিতা আবৃত্তি করতে চাই। এরপরে যুবরাজ লি বলতে শুরু করে তুষার শুভ্র ধারালো তলোয়ারের বিপরীতে ডালিমের লাল শিখা জ্বলছে আর সত্যিকারের শ্রদ্ধা ও ভালোবাসা হাড়ের গভীরে খোদাই হয়ে গিয়েছে। ওর কবিতা শুনে জনিং বলে যুবরাজ লি, আপনি যুদ্ধের মাধ্যমে গৌরব অর্জন করতে চান। এরপরে যুবরাজ লি এটাও বলে আমি যদি আপনার মন জয় করতে পারি তবে সমস্ত রেশমি পোশাক ও অলংকার ত্যাগ করতে রাজি আছি। যদি আপনি আমার পাশে থাকেন তাহলে সারা জীবন আমি কথা দিচ্ছি আর কখনো দ্বিতীয় কোনো নারীর দিকে তাকাবো না বা কাউকে জীবন সঙ্গী করব না, আপনি একমাত্র। এরপরে একজন লোক ওখান থেকে বলে ওঠে যে ছিল প্রিন্স লি এর মামা, সে বলে আর কেউ? এরপরে যুবরাজ হুয়া হাত তোলে আর বলে আমি একটা কবিতা আবৃত্তি করতে চাই। জনিংকে বিয়ের প্রপোজাল আমিও দিতে চাই। এটা বলে ও উঠে দাঁড়িয়ে সামনে যায়, অথচ কেউ এটা ভাবেইনি যে ক্রাউন প্রিন্সও বিয়ে করতে চায়। রাজা তখন জিজ্ঞেস করে তুমি কি সত্যি বলছো? ক্রাউন প্রিন্স তখন বলে হ্যাঁ, জনিং এর মতো সুন্দরী একটা মেয়েকে দেখে আমিও বিয়ে করার লোভ সংবরণ করতে পারলাম না, তো আমিও তার উদ্দেশ্যে কিছু বলতে চাই। জ্ঞান চর্চা ও যুদ্ধবিদ্যা, কাব্য রচনা আর মৃগয়া সবকিছুতেই আমি তেমন অসাধারণ কেউ নই, নিজেকে বড্ড সাধারণ ও অপূর্ণ
মনে হচ্ছে আপনার সামনে। সবাই কেবল প্রস্ফুটিত ফুলের গৌরবেরই প্রশংসা করে, অথচ আপনার প্রাসাদের সিঁড়িগুলো আপনারই আলোয় দীপ্তমান হয়ে ওঠে। আমার মন কেবল এক শিশির স্নাত ফুল হতে চায়, যে কেবল সেদিকেই উড়ে যাবে যেদিকে আপনার মন সাড়া দেয়। ক্রাউন প্রিন্সের এই কবিতা শুনে লিয়ের মামা বলে ওঠে, যুবরাজকে নিজেকে কোনো ফুলের সঙ্গে তুলনা করতে চাইলো? তখন ক্রাউন প্রিন্স বলে, হ্যাঁ, আমি নিজেকে ফুলের সঙ্গে তুলনা করেছি। আমি চাইব রাজকুমারী যখন যেই ফুল পছন্দ করবে, কাছে পেতে মন চাইবে, আমি তখন তার জন্য সেই ফুল হয়ে উঠব। এরপরে তার বাকি ভাইরা বলে, যেহেতু যুবরাজ আমাদের মাঝখানে এসেছে, তাহলে তো আমাদের জনিংকে পাওয়ার কোনো চান্সই নেই। যুবরাজ তখন বলে, সেটা কেন হবে? আমি বাকি সবার মতো লড়াই করে তবেই জনিংকে জয় করব। জনিং তখন মহারাজের উদ্দেশ্যে বলতে থাকে, মহারাজ, আমি এমন কাউকে বিয়ে করব যাকে আমি ভালোবাসবো এবং যার সঙ্গে আমি বৃদ্ধ হব, আর আমি তাকে নিজে পছন্দ করে নিব। এরপরে এখানেই তো সিন কাট হয়। আমরা প্রিন্স শিন অর্থাৎ পঞ্চম প্রিন্সকে দেখি। পঞ্চম প্রিন্স তার নবম প্রিন্সকে বলছিল, ভাই তুমি চিন্তা করো না, ক্রাউন প্রিন্স কখনো চান্সই পাবে না, জনিং ওকে বিয়েই করবে না। জনিং তো বলেছে সে এমন কাউকে বিয়ে করবে যাকে সে ভালোবাসবে এবং যার সঙ্গে সে বুড়ো হবে। কিন্তু যুবরাজ তো বেশি দিন বাঁচবেই না, তাই ওর সঙ্গে বুড়ো হওয়ার প্রশ্নই আসে না। এদিকে নবম প্রিন্স একটু চিন্তা তো করছেই। ওদিকে আমরা জনিংকে দেখতে পাই। জনিং এর কাছে এসেছিল সেকেন্ড প্রিন্স। সেকেন্ড প্রিন্স বলে, আমি আপনার জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। এটা আমার মা পাঠিয়েছে, এটা আমার মায়ের রেখে যাওয়া জিনিস। এর ভিতরে অনেকগুলো পারফিউম আছে। এছাড়া জনিং এর যেসব দাসীরা ছিল তাদের জন্য সেকেন্ড প্রিন্স কিছু গিফট নিয়ে এসেছিল। দূর থেকে এই দৃশ্যগুলো আবার ক্রাউন প্রিন্স দেখছিল। ক্রাউন প্রিন্সের কাছে তখন আসে জনিং। জনিংকেও বসতে বলে। জনিং তখন বলে, আপনি এখানে বসে কেন আছেন? ক্রাউন প্রিন্স তখন বলে, আমি ছোটবেলা থেকে মার্শাল আর্ট বিদ্যা বা যুদ্ধবিদ্যা কোনো কিছুই ভালো পারি না, তাই দূর থেকে সেগুলো উপভোগ করি। আপনি যদি চান, আপনার জন্য আমি কিছু খাবার প্রস্তুত করেছি। ও আসলে একটা কাঁকড়া রেঁধেছে জনিংয়ের জন্য। জনিংয়ের দিকে একটা হাত গরম করার তুলো এগিয়ে দিয়ে বলে, আপনি এতে কিন্তু হাত রেখে নিজের হাতটা গরম করতে পারেন, কারণ এখন যে ঠান্ডা পড়েছে আপনার হাত ঠান্ডা হয়ে যাবে। জনিং তখন পালসটা একটু ঠেলে ক্রাউন প্রিন্সের দিকে দিয়ে বলে, ঠান্ডা তো আপনারও লাগবে, আপনি নিজেও এতে হাত রাখুন। এতে তো ক্রাউন প্রিন্স অনেকটা হ্যাপি হয়ে যায়, আর ওরা দুজনেই ওই পাউচটাতে হাত রাখে। আসলে ভালোবাসা অভিনয় করে হয় না, এটা ইভেন্চুয়ালি আসলে হয়ে যায়। তো এখানে সিন কাট হয়, আর আমরা সুলিন নামের একটি মেয়েকে দেখতে পাই, যে ছেলে সেজে এসেছিল এবং সেও একজন মার্কিউসের মেয়ে। আবার সেই মার্কিউসের মেয়ে যে মার্কিউস আবার জাওনিং এর বাবার বন্ধু ছিল। তো এসেছে মূলত জনিং এর সঙ্গে বন্ধুত্ব করতে, একসঙ্গে দুজন এখানে থাকতে, যাতে দুজন দুজনের বিপদে এগিয়ে আসতে পারে। জনিং প্রথমে ওকে বিশ্বাস করে না, বিধায় ওকে একটা পয়জনিয়াস চা খাইয়ে দেয়। ও সত্যি কথা বলার পরে ওকে আবার অ্যান্টিডোটও দিয়ে দেয়। তো এই মেয়েটির সঙ্গে এখন ওর ভালো বন্ধুত্ব হয়ে যায়, কারণ জনিং বুঝতেই পেরেছিল এ কোনো ছেলে নয়, বরং ছেলেরূপী একটা মেয়ে যে ছেলে সেজে এসেছে। তো জনিং ওর সঙ্গে কাজ করতে রাজি হয়ে যায়, আর এর সাথে সাথেই প্রথম পার্টের গল্প শেষ হয়ে যায়। তো গল্পের সূচনা হয়েছে মাত্র। এখানে আমি মাত্র 4টা এপিসোড এক্সপ্লেন করেছি, আর একদম ডিটেলস এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন। গল্পের এখন আসলে সেভাবে কোনো কিছু সূচনা হয়নি, আরো 2-1 এপিসোড পর থেকেই গল্পটা আরো বেশি হৃদয়ছোঁয়া হতে শুরু করবে। ওরা দুজনেই যখন দুজনের কাছাকাছি আসবে তখন গল্পটা আরো বেশি সুন্দর হবে। তবে গল্পের এই পার্ট আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। তো আর কথা বলবো না, আজ এখানে শেষ করছি। দেখা হবে পরের পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।